এবার তোমার ডাইরেকশন অনুযায়ী তুমি দেখো, তোমার ডাইরেকশন অনুযায়ী তড়িৎ প্রবাহটা এই দিকে হচ্ছে, ধরো তড়িৎ প্রবাহটা কোন দিকে হচ্ছে, এইদিকে। তাই তুমি দেখছো তড়িৎ প্রবাহটা কোন দিকে হচ্ছে, স্যার এই তড়িৎ প্রবাহটা তো ক্লকওয়াইজ হচ্ছে, হ্যাঁ না বলো, ক্লকওয়াইজ। তাহলে তুমি যে দিক থেকে দেখছো এই প্রান্ত, এই দিকটা, এই দিকটা, এই যেখানে হাত দিয়ে রেখেছি আমি, ডোবাইনি হাত, হাত দিয়ে রেখেছি, এই দিকটায় কি আছে না তো সাউথ পোল। দেখো সাউথ পোল, তড়িৎ প্রবাহটা এইদিকে হচ্ছে বলে সাউথ পোল। তাহলে তুমি দেখছো এই জায়গাটায় যে এইদিকে তড়িৎ প্রবাহ হচ্ছে বলে সাউথ পোল, কিন্তু ভাবো তো আমি কি দেখছি, তড়িৎ প্রবাহটা এইদিকে হচ্ছে, তড়িৎ প্রবাহটা হচ্ছে এইদিকে, তাহলে তড়িৎ প্রবাহটা হচ্ছে, তাহলে দেখো তো আমি কি দেখছি, আমি দেখছি অ্যাকচুয়ালি অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে তুমি যেটাকে দেখছো ক্লকওয়াইজ, আমি দেখছি সেটাকে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে তড়িৎ প্রবাহ এরকম লুপ বলি আমরা, লুপের মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহ হয়, তাহলে যে দিকটায় সাউথ পোল হচ্ছে তার অপোজিটে কি হবে, নর্থ পোল। তাহলে এইদিকে নর্থ, এদিকে সাউথ, এদিকে সাউথ, এদিকে নর্থ, এদিকে সাউথ, এদিকে নর্থ, তুমি যা ভাববে তার অপোজিটটা হতে থাকবে। কেন হলো, দেখো এই দিক থেকে তুমি দেখছো ক্লকওয়াইজ হচ্ছে, এটা ক্লকওয়াইজ তোমার ক্ষেত্রে, এটা তোমার ক্ষেত্রে ক্লকওয়াইজ, কিন্তু আমার ক্ষেত্রে কি হয়ে যাবে, অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো এটা ক্লকওয়াইজ, দেখো দেখো ঘুরছে, দেখো এই দেখো অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যাচ্ছে তোমার দিক থেকে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ। সো আজকে আমরা যে টপিকটা শুরু করব, চলতড়িতের ক্লাস কত, 5, 5th ক্লাস। টোটাল আমার 6টা ক্লাস লাগবে বলেছিলাম, যে চলতড়িৎ আমি ধৈর্য নিয়ে পড়াবো, বিশাল বড় চ্যাপ্টার, সময় লাগছে, বুঝতে পারছো তোমরা চ্যাপ্টার কত বড়, আমি শেষ করতে পারছি। তো চলতড়িতের 5-এ আমরা আজকে শুরু করব তড়িৎ চুম্বক। তড়িৎ চুম্বক ক্লাস এটা করে দেখানোই যায়, কিন্তু করছি না, কোন একদিন আমি যদি করাই প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দেবো, করেই দেখানো যায়। আমরা তড়িৎ চুম্বক নিয়ে শুরু করব, এবং এই জায়গা থেকে তোমাদের ম্যাথমেটিক্স আর আসবে না। হ্যাঁ, ম্যাথস কে এখানে আমরা কি করব, এই চ্যাপ্টার এই টপিকটাতে অ্যাভয়েড মানে এখানে ম্যাথস নাই। অর্থাৎ চলতড়িতের ক্লাস 1 থেকে 4 পর্যন্ত যা ছিল সেখান থেকে তোমাদের ম্যাথস আসবে, কিন্তু 5th আর 6th এই ক্লাসে আর ম্যাথস আসবে না। সেই জন্য আমি ক্লাসটাকে এইভাবে ভাগ করি, যে আমি 1 থেকে 4 পর্যন্ত যা লেকচার দিয়ে দিয়েছি, সেই 1 থেকে 4 পর্যন্ত লেকচার বারবার দেখো, পড়ো, ওইখান থেকেই অঙ্ক আসবে, যা যা টপিক কভার করা হয়েছে ওইখান থেকে। কিন্তু আমি অঙ্ক করাবো, চিন্তা করো না, তোমাদের অঙ্কের জেরক্স কপি দিয়ে দিবো, সেখানে দেখবে মোটামুটি 40-50টা অঙ্ক আছে, মাধ্যমিক টেস্ট ফেস্ট যেখান থেকে যা আছে অঙ্ক আমরা সেখানে খুঁজবো। চলো, তড়িৎ চুম্বক কাকে বলে, তড়িৎ প্লাস চুম্বক, তাহলে তড়িতের উপস্থিতিতে চুম্বকত্ব সৃষ্টিকে আমরা বলবো তড়িৎ চুম্বক, তড়িতের উপস্থিতিতে চুম্বক সৃষ্টিকে বলবো তড়িৎ চুম্বক। এটা প্রথম দেখেছিলেন বিজ্ঞানী ওরস্টেড। ওরস্টেড কি করেছিলেন, তিনি কি করলেন, কোন একটা জায়গায় একটা তার, যে কোনো একটা তামার তার নিলেন, এই তামার তারের মধ্যে দিয়ে তিনি তড়িৎ পাঠালেন, তামার তারের মধ্যে দিয়ে তিনি তড়িৎ পাঠালেন, এবং এই তামার তারের তড়িৎ পাঠানোর আগে তিনি এই জায়গাটা একটা চুম্বক শলাকাকে রাখলেন। নিশ্চয়ই তোমরা 7-এ পড়েছো চুম্বক জিনিসটা। চুম্বক শলাকা কি, সূচালো চুম্বককে আমরা বলি চুম্বক সচাল, মানে শলাকা, ঘড়ির কাঁটার মতো থাকে, তাই তো, ঘড়ির কাঁটার মতো থাকে। তাহলে এরকম আমরা পেলাম একটা চুম্বক শলাকা। এখন আমরা যদি দেখতে চাই, তাহলে পরে এর মধ্য দিয়ে তড়িৎ পাঠালে পরে দেখা যাচ্ছে যে এই চুম্বকটা ঘুরে যাচ্ছে। ধরো চুম্বকের উত্তর মেরু দক্ষিণ মেরু, উত্তর মেরুটা ঘুরে যাচ্ছে। বিজ্ঞানী ওরস্টেড চিন্তায় পড়ে গেলেন যে এরকম কেন হচ্ছে, হোয়াই, এরকম কেন হচ্ছে। ওরস্টেড, যে আমি যখন কোন একটা তারের মধ্য দিয়ে তড়িৎ পাঠানোর চেষ্টা করছি, তখন দেখা যাচ্ছে নিচে রাখা একটা চুম্বক নিজেই সরে যাচ্ছে। এবার একটা চুম্বক কখনো নিজে সরতে পারে না যদি না তার আশেপাশে আর একটা চুম্বককে নিয়ে আসা যায়। তোমরা জানো যে আমার কাছে যদি একটা চুম্বক থাকে যার উত্তর মেরু দক্ষিণ মেরু আছে, এ তখনই সরবে যদি এখানে একটা আমি উত্তর মেরু নিয়ে আসি। তার মানে আর একটা চুম্বককে নিয়ে এলে তবেই চুম্বকের উপর একটা বল প্রয়োগ করবে, তার ফলে চুম্বকটা এদিকে সরে যাবে। তাহলে এখানে এমন কি হলো, এখানে এমন কি হলো যে তারের মধ্য দিয়ে তড়িৎ পাঠাচ্ছি অথচ চুম্বক সরে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই এখানে চুম্বক কিছু একটা আছে। তখন ওরস্টেড বললেন যে যখন তারের মধ্য দিয়ে তড়িৎ পাঠাবো, তার আশেপাশে একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে। চুম্বক ক্ষেত্র, যেমন আমরা তড়িৎ ক্ষেত্র পড়েছিলাম, মনে করে দেখতে পারো, তার আশেপাশে একটা কি পাওয়া যাচ্ছে, চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, অটোমেটিক্যালি চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, যে এই চুম্বকটার উপর একটা বল প্রয়োগ করে চুম্বকটাকে সরিয়ে দিচ্ছে। তাহলে এখান থেকে ওরস্টেড একটা ধারণা এলো যে তড়িৎবাহী তারের আশেপাশে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। সিম্পল কথা, কি করে না, তো স্যার আমি নিজেই জানি, এটা স্বাভাবিক ব্যাপার।
তাই তড়িৎবাহী তারের আশেপাশে একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে এবং এই চুম্বক ক্ষেত্রের জন্যই ও ওর উপরে একটা বল প্রয়োগ করছে। যেমন তোমরা মনে করে দেখো যে আমরা এখানে একটা আধান রেখেছিলাম, সেই আধানের আশেপাশে এমন একটা অঞ্চল নিয়েছিলাম যে অন্য একটা আধানকে তার উপর আনলে পরে তারা একে অপরের উপর একটা বল প্রয়োগ করছে, তাকে কি বলেছিলাম? তড়িৎ ক্ষেত্র। মনে করে দেখতে পারো যে একটা আধানের আশেপাশে যতটা অঞ্চল জুড়ে হ্যাঁ যতটা আকর্ষণ বিকর্ষণ বল কাজ করে তাকে বলা হয় তার তড়িৎ ক্ষেত্র। তাহলে সেরকমই যদি আমি এখানে আধান না রেখে আমরা কোনো একটা চুম্বক রাখি, তাহলে একটা চুম্বক রাখলে পরে এই চুম্বকের আশেপাশে যতটা অঞ্চল জুড়ে তার আকর্ষণ বিকর্ষণ বল প্রয়োগ করে, মানে কি এখানে অন্য একটা চুম্বককে আনলে পরে সে তার উপর কি করবে? বল প্রয়োগ করবে। যদি এখানে একটা অন্য উত্তর মেরুকে নিয়ে আসি বিকর্ষণ করবে, দক্ষিণ মেরুকে নিয়ে এলে কি করবে? আকর্ষণ করবে। এই যে আকর্ষণ বিকর্ষণ বল, তাহলে চুম্বকের আশেপাশে যতটা অঞ্চল জুড়ে তার আকর্ষণ বিকর্ষণ বল কাজ করে তাকে বলবো আমরা কি? চুম্বক ক্ষেত্র। যেমন পড়েছিলাম তড়িতের আশেপাশে যতটা অঞ্চল জুড়ে তার আকর্ষণ বিকর্ষণ বল কাজ করে তাকে বলা হয় কি? তড়িৎ ক্ষেত্র। সেরকমই চুম্বকের আশেপাশে যতটা অঞ্চল জুড়ে তার আকর্ষণ বিকর্ষণ বল কাজ করে তাকে বলা হয় তার চুম্বক ক্ষেত্র। এই হচ্ছে গল্প। তাহলে আমরা এখানে বলতে পারি যে তড়িৎবাহী তারের আশেপাশে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, ভাই সিম্পল কথা। কিন্তু তারটা কি নিজে চুম্বকে পরিণত হয়? এটার পরীক্ষা করা গেল। তাহলে একটা তারের মধ্য দিয়ে তড়িৎ পাঠালাম, একটা তারের মধ্য দিয়ে তড়িৎ পাঠালাম, তড়িৎ পাঠালাম মানে তড়িৎ প্রবাহ পাঠালাম, এবং আমি কি করলাম? লোহার গুঁড়োকে এর তারের উপর ছিটিয়ে দিলাম। লোহার গুঁড়োকে তারের উপর ছিটিয়ে দিলে যদি তারটা চুম্বক হতো তাহলে লোহার গুঁড়ো তারের গায়ে আটকে যেত, হ্যাঁ না বল? অবভিয়াসলি একটা চুম্বকের কাছে যদি আমি লোহার গুঁড়ো এরকম করে ছিটিয়ে দিই তাহলে চুম্বকের গায়ে গায়ে আমরা কি দেখবো? লোহার গুঁড়োগুলো আটকে গেছে। তাহলে তারটা যদি নিজে চুম্বক হতো তাহলে আমরা যদি উপর থেকে লোহার গুঁড়োকে ছিটিয়ে দিই তাহলে লোহার গুঁড়োগুলো তারের গায়ে আটকে যাওয়া উচিত ছিল, কিন্তু দেখা গেল তারের গায়ে কোনো লোহার গুঁড়ো আটকালোই না। তাহলে তারের গায়ে কোনো লোহার গুঁড়ো আটকালো না, দ্যাট মিনস তার মানে কি? এ বেটা নিজে চুম্বক হয়নি, এ নিজে চুম্বক হয়নি। তার মানে এ নিজে চুম্বক হয়নি কিন্তু চুম্বকত্ব ধর্ম দেখাচ্ছে। মানে তড়িৎবাহী তারের আশেপাশে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় বটে, কিন্তু তারটি নিজে চুম্বক হয় না। এইটা প্রমাণিত হলো যে তার নিজে চুম্বক হয় না। আচ্ছা, যদি তারটি চুম্বক হয় না তার একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা কোথায়? আমরা দেখতে পারি বাড়িতে কি চলছে, এরকম কারেন্ট চলছে, আমরা অনেক সময় ব্যাটারির সাহায্যে আমরা কি করি? কোনো কিছু জ্বালাই। তাহলে যদি তার নিজে চুম্বক হয়ে যেত তাহলে তারের মধ্য দিয়ে কারেন্ট গেলে সে চুম্বক হয়ে যেত। তাহলে একটা লোহা বা কোনো কিছু কয়েন ফয়েনকে কাছে নিয়ে গেলে সে কি করতো? তারটা আটকে যেত, তারে গিয়ে হ্যাঁ না বলতাই হতো তো। বা আমরা যে ব্যাটারি থেকে কানেকশন নিচ্ছি, এটা এসি ধর হলো না, ব্যাটারি যে কানেকশন নিয়েছি সেই কানেকশনে ব্যাটারি থেকে যখন আমরা টর্চ জ্বালাচ্ছি তার আশেপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হতে পারে। তাহলে তারটা কি করতে পারে? ছোট ছোট লোহাগুলোকে আকর্ষণ করতে পারে, কোনোদিন তো করে না। তার মানে তার কোনোদিন নিজে চুম্বকে পরিণত হয়ই না, তার চুম্বক হবে না, কিন্তু তারের আশেপাশে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। তাহলে কোনো জায়গায় তড়িৎ আছে এটা কি করে জানতে পেরেছিলাম? না তো স্যার কোনো জায়গায় তড়িৎ আছে এটা আপনি শিখিয়েছিলেন তড়িৎ বলরেখার দ্বারা। না তো কোনো জায়গায় যদি প্লাস আধান থাকে তাহলে আমরা কি বলেছিলাম? সেখান থেকে বলরেখা বেরিয়ে যায়, ইয়েস অর নো? তার মানে কোনো জায়গায় যদি তড়িৎ বলরেখা থাকে তাহলে আমরা কি বলতে পারবো যে সেখানটাতে কি আছে? তড়িৎ ক্ষেত্র আছে। তাহলে তড়িতের যদি তড়িৎ বলরেখা থাকতে পারে তাহলে চুম্বকের কি থাকতে পারে? চৌম্বক বলরেখা। তাহলে যদি তড়িতের তড়িৎ বলরেখা থাকতে পারে, চুম্বকের থাকতে পারে চৌম্বক বলরেখা। এবার চৌম্বক বলরেখা জিনিসটা কি? মনে করে দেখো তড়িৎ বলরেখার ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? যে না তো স্যার তড়িৎ বলরেখা ধনাত্মক প্রান্ত থেকে বেরিয়ে কোথায় গিয়ে মিশে যায়? ঋণাত্মক প্রান্তে। ঠিক বলছি তো? প্লাস থেকে মাইনাসে গিয়ে। সেরকমই একটা তড়িৎ চৌম্বক বলরেখা উত্তর মেরু থেকে নির্গত হয়। ধরো এটা হচ্ছে উত্তর মেরু আর এটা হচ্ছে দক্ষিণ মেরু। চুম্বকের দুটো মেরু সবসময় একসঙ্গেই থাকে, উত্তর মেরু আর দক্ষিণ মেরু সর্বদা একসঙ্গে থাকে। পা না উড়িয়ে এদিকে মন দাও, একটু শোনো। তাহলে চুম্বকের উত্তর মেরু আর দক্ষিণ মেরু একসঙ্গে থাকে। তো দেখা গেছে যে চৌম্বক বলরেখাগুলো উত্তর মেরু থেকে বেরিয়ে গিয়ে দক্ষিণ মেরুতে গিয়ে প্রবেশ করে, অর্থাৎ চৌম্বক বলরেখাগুলো এরকম একটা বদ্ধ তল, এইরকম ভাবে চৌম্বক বলরেখাগুলো কাজ করে এইরকম। তাহলে এটা হচ্ছে চৌম্বক বলরেখা। এবার চৌম্বক বলরেখাগুলো সর্বদা উত্তর মেরু থেকে বেরিয়ে দক্ষিণ মেরুতে প্রবেশ করে, উত্তর মেরু থেকে বেরিয়ে দক্ষিণ মেরু সর্বদা। তাহলে কোনো একটা জায়গায় চুম্বক ক্ষেত্র আছে মানে আমরা সেখানে ডাইরেক্টলি বলতে পারি স্যার চৌম্বক বলরেখা থাকবে। উল্টো ভাবে বলো যে কোনো জায়গায় স্যার চৌম্বক বলরেখা থাকলে সেখানে কি থাকবে? চুম্বক ক্ষেত্র থাকবে। যেমন এখানে বলেছিলাম, ভালো করে বোঝো কনসেপ্টটা, যে কোনো একটা জায়গায় তড়িৎ ক্ষেত্র আছে মানে কি সেখানে তড়িৎ বলরেখা আছে। সেই রকমই
কোনো জায়গায় যদি চুম্বক বলরেখা থাকে তার মানে সেখানে কি থাকবে, চুম্বক ক্ষেত্র থাকবে। এই হচ্ছে সিচুয়েশন। তাহলে তুমি বলো এখানে কি অটোমেটিক একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে? চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে, তাহলে এখানে একটা চুম্বক বলরেখা থাকবে, চুম্বক বলরেখা থাকবে। এখন ওরস্টেড যে পরীক্ষাটা করেছিলেন, ওরস্টেডের পরীক্ষায় তিনি তারটাকে উপরে রেখেছিলেন এবং চুম্বকটা ঘুরে গেছিল। এবার কোন দিকে চুম্বকটা ঘুরবে? চুম্বকটা স্যার এই দিকে ঘুরবে না এই দিকে ঘুরবে? কোন দিকে ঘুরবে? কোনো একদিকে তো ঘুরবে। আবার তারটাকে ধরুন স্যার নিচে রাখলাম, তাহলে ওই চুম্বক কি আগে যেমন ঘুরছিল সেরকম ঘুরবে? কোন দিকে ঘুরবে? এটা নিয়ে ওরস্টেড চিন্তিত হলেন। তাই ওরস্টেড একটা পরীক্ষা বা কতগুলো পরীক্ষা করলেন। তিনি একবার তারটাকে এইভাবে রাখলেন, চুম্বকটাকে এইভাবে রাখলেন, তারটাকে এইভাবে রেখে চুম্বকটাকে ঘুরিয়ে দিলেন, এইভাবে রাখলেন, মানে ডাইরেকশন গুলোকে চেঞ্জ করলেন। এরপর তিনি এই তারটাকে নিয়ে নিচে রাখলেন। এইরকম ভাবে তিনি কতগুলো পরীক্ষা করে একটা ছক বানালেন যে চুম্বক শলাকার অবস্থান কোথায়, তারটা কোথায় আছে, তারের দিক কোন দিকে, তাহলে পরে চুম্বকের উত্তর মেরুটা এইভাবে এইভাবে বেঁকে যাচ্ছে। তিনি একটা ছক, এবার দেখো এরকম করে যে 6টা-7টা ছক হয়, সেই ছকটা মনে রাখা যথেষ্ট কঠিন হয়। কেন? যে আমি তারটাকে নিচে রাখবো, এই রাখবো, ওই রাখবো, এর ফলে এইদিকে ঘুরবে ওইদিকে ঘুরবে, ইটস কোয়াইট কনফিউজিং। এটা যদি একটা সূত্র আকারে প্রকাশ করা যায় তাহলে পরে খুব সুন্দর হতো। এরকমই সূত্র আকারে প্রকাশ করলেন বিজ্ঞানী অ্যাম্পিয়ার। আমরা যে তড়িৎ প্রবাহের একক পড়ি অ্যাম্পিয়ার, সেটা বিজ্ঞানী অ্যাম্পিয়ারের নাম অনুসারে হয়েছে। সেজন্য আমরা দেখো যা যা পড়ছি সেগুলো এককগুলো সব অ্যাম্পিয়ারের নাম অনুসারে, মানে বিজ্ঞানীর নাম অনুসারে। যেমন ধরো আমরা যদি বলি তড়িৎ বিভবের একক কি ছিল, ভোল্ট, ভোল্ট একটা বিজ্ঞানীর নাম। যেমন ধরো কুলম, কিসের একক, আধানের একক, বিজ্ঞানী কুলম, অগাস্টিন দা কুলম। যেমন ধরো বিজ্ঞানী নিউটন, তার নাম অনুসারে বলের একক কি হয়ে গেল, নিউটন। যেমন ধরো আমি এখানে বলি যে পাস্কাল, নিশ্চয় 9-এ পড়েছো, চাপের একক, বিজ্ঞানী পাস্কালের নাম অনুসারে। যেমন এখানে সমস্ত কিছু যা দেখছো, যেমন ধরো রোধের একক কি হলো, ওহম, বিজ্ঞানী ওহমের নাম অনুসারে। তাহলে এগুলো সবই ম্যাক্সিমামই বিজ্ঞানীর নাম অনুসারে হয়েছে। এখন তাহলে আমরা কি বলছি, কোনো একটা জায়গায় চুম্বক ক্ষেত্র আছে মানে সেখানে চুম্বক বলরেখা আছে, এবং এই তারটা কোন দিকে রাখবো তার উপর চুম্বক বলরেখার ডাইরেকশনও নির্ভর করবে। তার মানে এই উত্তর মেরুটা কোন দিকে বেঁকে যাবে সেটা নির্ভর করছে তারটাকে উপরে রেখেছো না নিচে, চুম্বকটাকে এইদিকে রেখেছো না চুম্বকের নর্থ পোল এইদিকে রেখেছো, কোন দিকে রেখেছো ভাই, এটার উপর ডিপেন্ড করছে। এটা নিয়ে বিজ্ঞানী অ্যাম্পিয়ার তার একটা সূত্র প্রকাশ করলেন যেটাকে বলা হয় অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। সন্তরণ মানে কি, সাঁতার কাটা, সূত্রটা ভালো করে বোঝো। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটা কি, ধরো বলছে কোনো একটা তার, তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ এই দিকে হচ্ছে, তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহটা এইদিকে হচ্ছে, আর তুমি কি করেছো, তার নিচে চুম্বক শলাকাটাকে রেখেছো এইরকম ভাবে, এইটা হচ্ছে উত্তর মেরু, এটা হচ্ছে দক্ষিণ মেরু। তাহলে এইভাবে যদি রাখো, আর তুমি মনে করো যে কোনো একজন সাঁতারু সাঁতার কাটছে, মনে করো তুমি একজন সাঁতারু সাঁতার কাটছে, কাল্পনিক সাঁতারু। তাহলে কোনো একটা কাল্পনিক সাঁতারু কোন তড়িৎবাহী তারের ওপর, দেখো ওপর, নিচে নয় কিন্তু ওপর, তাহলে কোনো একটি কাল্পনিক সাঁতারু কোনো একটি তড়িৎবাহী তারের উপর যদি এমন ভাবে সাঁতার কাটে যে তার মুখ সর্বদা চুম্বক শলাকার দিকে থাকে, তার মানে সাঁতারটা আবার এইভাবে কাটলে হবে না, তাই তো, সাঁতারটাকে এইভাবে কাটতে হবে যেন মুখটা কোন দিকে থাকে, চুম্বক শলাকার দিকে, তার মানে মুখটা থাকবে চুম্বক শলাকার দিকে, এইটা হচ্ছে পিঠ, ওপরের দিকটা। তাহলে কোনো কাল্পনিক সাঁতারু যদি এমন ভাবে সাঁতার কাটে যে তার মুখ সর্বদা চুম্বক শলাকার দিকে থাকে এবং তার সাঁতার কাটার অভিমুখ, মানে সাঁতার কোন দিকে কাটছে, এদিকে, পিছন দিকে আবার কাটলে হবে না, সাঁতার উল্টো সাঁতার কাটে না অনেকে, তাহলে এই যে সাঁতার কাটার অভিমুখ তড়িৎ প্রবাহের অভিমুখের সঙ্গে সেম হয়, ভালো করে দেখো, তবে এর বাঁ হাত যেদিকে থাকবে উত্তর মেরুটা সেই দিকেই বেঁকে যাবে, দেখো সেই দিকেই বেঁকিয়েছিলাম, মনে পড়ছে। তাহলে এই সূত্রটা দিয়েছিলেন কে, আমাদের অ্যাম্পিয়ার, যে কোনো তড়িৎবাহী তারের উপর কোনো একটা কাল্পনিক সাঁতারু যদি এমন ভাবে সাঁতার কাটে যে তার মুখ সর্বদা চুম্বক শলাকার দিকে থাকে এবং তার সাঁতার কাটার অভিমুখ কোন দিকে হয়, যেই দিকে তড়িৎবাহী তার তড়িৎ প্রবাহ করছে সেই দিকে হয়, তবে তার বাঁ হাত যেদিকে থাকবে সেই দিকে কি হবে, আমার চুম্বকের উত্তর মেরুটা বিক্ষিপ্ত হবে। এটাকে আমরা বলছি অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, এটা হলো অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। সূত্র মুখস্থ করতে হবে পুরো, আমি যা বোঝালাম বই লিখলাম সব একই, আমি কি বললাম, আমি যদি সূত্র বলতে চাই আমি তো বোঝানোর জন্য 5-10টা কথা বেশি বলবো,
কিন্তু যখন পরীক্ষায় উত্তর লিখবো অত বেশি কথা তো লেখা যাবে না, টু দি পয়েন্ট অ্যান্ড ব্রিফ হবে। তাহলে আমাকে যদি বলে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো, তাহলে আমি কি লিখবো? কোনো একটি তড়িৎবাহী তারের উপর কোনো একটি কাল্পনিক সাঁতারু যদি এমন ভাবে সাঁতার কাটে যে তার মুখ সর্বদা চুম্বক শলাকার দিকে থাকে এবং তার সাঁতার কাটার অভিমুখ তড়িৎ প্রবাহের অভিমুখ হয়, তাহলে তার বাঁ হাত যেদিকে থাকবে সেদিকে চুম্বক শলাকার উত্তর মেরু বিক্ষিপ্ত হবে, বাস। কিন্তু আমি যদি এটা শুধু বলে দিই, তোমাদেরকে না বোঝাই, তাহলে কি হবে? সেই জন্য আমাকে বোঝানোর জন্য তো 10টা কথা বেশি বলতে হয়। কিন্তু এবার ওই বোঝানোগুলো সব যদি তুমি পরীক্ষার খাতায় লিখতে চাও, তাহলে সেটা কোনো মানে দাঁড়াবে না, না? সেই জন্য আমাদেরকে ডেফিনিশন বাই ডেফিনিশন মুখস্থ রাখতে হবে, বাই ডেফিনিশন মুখস্থ রাখতে হবে, তারপর তুমি বোঝো না। আই হোপ বুঝতে আর কিছু অসুবিধাই নাই, প্রত্যেকটা টার্মকেই ভেঙে ভেঙে আমি বুঝিয়ে দিলাম, ঠিক আছে? সো তাহলে এই হলো অ্যাম্পিয়ার সন্তরণ নিয়ম। তারপরে আমরা এখানে বলছিলাম কি, যে চুম্বকের ক্ষেত্রে চুম্বক বলরেখা থাকবে। তার মানে আমি ধরো এখানে যদি একটা তড়িৎবাহী তার নিই, তাহলে তারেরও একটা বলরেখা থাকবে, হ্যাঁ না না বলো? কেন? তারের আশেপাশে কি আছে বেটা? চুম্বক ক্ষেত্র আছে। তাহলে তারের আশেপাশে যদি চুম্বক ক্ষেত্র থাকে, তাহলে সেই তারের আশেপাশের যে চুম্বক ক্ষেত্র আছে, চুম্বক ক্ষেত্রের জন্য কি থাকবে? চুম্বক বলরেখা। এবারে চুম্বক বলরেখাটা কেমন ভাবে থাকবে? ধরো এটা একটা কোনো তার, ধরো এটা কোনো একটা তার, এই তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, হচ্ছে না এখন, ধরো হচ্ছে, ঠিক আছে? এবার এই তারটা যেদিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, কোন দিকে? সবসময় তড়িৎ প্রবাহটা দিক থেকে এদিকে হবে ম্যাক্সিমাম টাইমে, কারণ এইদিকে আমাদের ইউএসবি আছে। তাহলে এই তারের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ হচ্ছে, তো তড়িৎ প্রবাহটা যখন এইদিকে হচ্ছে, তখন তারটাকে এভাবে ধরবো এবং বুড়ো আঙুলটা এমন ভাবে রাখবো যেদিকে তারের তড়িৎ প্রবাহ হচ্ছে। দেখো তড়িৎ প্রবাহটা এইদিকে হচ্ছে, তাহলে তারটাকে এইদিকে ধরবো এইভাবে। তাহলে এই বুড়ো আঙুলটা যদি তড়িৎ প্রবাহের অভিমুখ হয়, তাহলে বাকি আঙুলগুলো আমার বলরেখার দিক হবে, বলরেখাগুলো এইভাবে কাজ করবে। তার মানে তড়িৎ প্রবাহের অভিমুখ যেদিকে হচ্ছে সেই দিকে বুড়ো আঙুলটাকে রেখে যদি বাকি আঙুলগুলো দিয়ে আমি কি করি, তারটাকে ধরে নিই, তাহলে বলরেখা এভাবে কাজ করবে। তাহলে এই বলরেখা এভাবে কাজ করবে। এবার তুমি বলো, তাহলে এইভাবে রাখলে বলরেখা এইভাবে কাজ করবে, দেখো এইভাবে রাখলে বলরেখা আবার এইভাবে কাজ করছে, ইয়েস অর নো? দেখো এবার উল্টে যাচ্ছে বলরেখা। আবার দেখো নিচে যদি তড়িৎ প্রবাহ হয়, বলরেখা তখন কি হবে? এইভাবে কাজ করবে, এই। তার মানে ওপরে গেলে বলরেখা এই, নিচে গেলে বলরেখা এই। আই হোপ এবার বোঝাতে পারছি। তাহলে এইটা হচ্ছে বলরেখার দিক, এই দিক, এই আঙুলটা। তাহলে যদি তাই হয়, তাহলে আমরা এখানে বলতে পারি যে স্যার এই তারটাকে তাহলে আপনি এইভাবে ধরুন, হ্যাঁ না না বলো? কারণ তড়িৎ প্রবাহ এইদিকে হচ্ছে, স্যার এইভাবে ধরুন। এইভাবে যদি ধরবেন, তাহলে বলরেখাগুলো এইভাবে কাজ করবে, তাহলে বলরেখাগুলো এইভাবে কাজ করবে, ইয়েস অর নো? এইভাবে কাজ করবে, দেখো এইভাবে কাজ করবে। এটাকে খুব ভালোভাবে বোঝানো যায় যদি আমরা কি করি, একটা এখানে কার্ডবোর্ড দিয়ে দিই, একটা কার্ডবোর্ড, ধরো একটা কার্ডবোর্ড দিলাম, কার্ডবোর্ডটা দিয়েছি, কার্ডবোর্ড দিয়েছি। এবার কার্ডবোর্ডের মধ্যে আমি এরকম করে তারটাকে ফুটিয়ে দিচ্ছি, যাই হোক বুঝাতে পারছি যে আমি কোনো এক জায়গায় এরকম করে কার্ডবোর্ড দিয়েছি আর কার্ডবোর্ডের মধ্যে এরকম ভাবে তারটাকে রেখেছি, বুঝতে পারছো তো? নিচ দিয়ে ফুটিয়ে দিয়েছি। এবার আমি কি করি, যে এখানে যদি বলরেখা দেখি, ধরো তড়িৎ প্রবাহটা ওপরের দিকে হচ্ছে, তাহলে বলরেখা কেমন ভাবে কাজ করবে স্যার? না তো তারটা এইভাবে কাজ করবে, ইয়েস অর নো? এইভাবে। তাহলে বলরেখাগুলো দেখো এইভাবে কাজ করবে, এই এই হচ্ছে তার বলরেখার দিক। তাহলে চৌম্বক বলরেখার দিকে এইভাবে, তাহলে অ্যাকচুয়ালি তড়িৎ বলরেখাগুলো এইভাবে কাজ করবে, চৌম্বক বলরেখাগুলো এইভাবে কাজ করবে। এবার যদি আমরা এখানে লোহার গুঁড়োকে ছিটিয়ে দিতাম, আমরা যদি এখানে লোহার গুঁড়োকে ছিটিয়ে দিতাম, দেখা যেত লোহার গুঁড়োগুলো এই প্যাটার্নে এরকম করে আটকে গেছে। কেন? লোহা চুম্বক দ্বারা কি হয়? আকৃষ্ট হয়। তোমরা পড়েছো হয়তো যে চৌম্বক পদার্থ তিনটে, লোহা, কোবাল্ট আর কি হয়? নিকেল। লোহা, কোবাল্ট আর নিকেল তিনটি হচ্ছে চৌম্বক পদার্থ, সেই জন্য তারা এখানে আকৃষ্ট হবে। এখন যদি আমরা এইরকম সিচুয়েশন না নিয়ে আমরা যদি কি করি, একটা বৃত্তাকার পরিবাহী বা বৃত্তাকার লুপ চয়েস করি, তো ধরো আমরা একটা বৃত্তাকার পরিবাহী নিলাম, ধরো আমি একটা কি করলাম, বৃত্তাকার পরিবাহী নিলাম। তাহলে বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে এটা একটা বৃত্তাকার পরিবাহী, ধরো একটা কার্ডবোর্ড নিয়েছি, এই কার্ডবোর্ডের মধ্যে দিয়ে আমি একটা বৃত্তাকার পরিবাহী, বৃত্তাকার পরিবাহী মানে যে পরিবাহীটা এইভাবে গিয়ে এইভাবে আসছে, বুঝতে পারছিস তো? গোল হয়ে রিং এর মতো দিয়ে নিচ দিয়ে আবার বেরিয়ে গেছে, বুঝতে পারছো ব্যাপারটা? যে আমি কি করেছি, এইরকম ভাবে নিয়ে একটা বৃত্তাকার এখান থেকে শুরু হয়ে এরকম গোল হয়ে ঘুরে গেছে, দিয়ে নিচ দিয়ে বেরিয়ে গেছে, এরকম টাইপের সিচুয়েশন। তাহলে এইরকম ক্ষেত্রে যদি আমরা চয়েস করি, তাহলে ধরো তড়িৎ প্রবাহটা এখান থেকে এইদিকে হচ্ছে আর এখান থেকে নেমে যাচ্ছে, তাই তো হবে, গোল তো। তাই তুমি ভাবো যদি ওপরের দিকে দেখো, তাহলে প্রবাহটা কোন দিকে হচ্ছে? স্যার এইখানে প্রবাহ তো ওপরের দিকে, তাহলে এখানকার বলরেখাগুলো এরকম হবে, হ্যাঁ না না বলো? এরকম এরকম বলরেখা হবে। তার মানে এখানকার বলরেখা যদি আঁকতে চাই আমি, তাহলে বলরেখাগুলো এরকম পাবো, এরকম বলরেখা পাবো। আর এখানকার বলরেখা কেমন হবে? স্যার এইরকম হবে, এখানকার বলরেখা এইরকম। কারণ এখানকার বলরেখা যদি আঁকতে চাই আমি,
তাহলে এখানকার বলরেখাগুলো এইরকম হবে, ঠিক বলছি তো? দেখো তোমাদের নোটসে আশা করি দেওয়া আছে বলরেখাগুলো। তাহলে তোমরা দেখো পেজ নাম্বার 37 তো মিলবে না, তোদের নোটসে দেখ কত নম্বর পেজ আছে, আমাকে দে পেজ নাম্বার। দেখো 83 এবং 84, 83 এবং 84-এ তুমি দেখতে পাচ্ছ যে এই বলরেখাগুলোকে নেওয়া আছে। আই হোপ তোমরা ক্লিয়ার করতে পারছো। এবার 83 আর 84-এর দেখো, এবার দেখো বলরেখার বৈশিষ্ট্য বলে পয়েন্ট আছে 84 পেজের উপরের দিকে। বলরেখার বৈশিষ্ট্য 84 পেজের উপরের দিকে। 1 নম্বর দেখো বলরেখাগুলো বদ্ধমুখ। বদ্ধমুখ মানে এক্ষুনি বোঝালাম যে এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়ে যাবে। তাহলে বলরেখাগুলো হচ্ছে কি বদ্ধ, এদের শুরু বা শেষ নাই। কেন শুরু বা শেষ নাই? কারণ দেখো শুরু হচ্ছে এখান থেকে, শেষ হয়ে যাচ্ছে এখানে, অর্থাৎ এখান থেকে বেরিয়ে এখানে ঢুকে যাচ্ছে। তাহলে কোনটা শুরু কোনটা শেষ এভাবে বলতে পারবে না, কিন্তু আমরা ধরে নিই যে উত্তর থেকে বেরোচ্ছে আর দক্ষিণে গিয়ে কি করছে, প্রবেশ করছে। বলরেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে চৌম্বক প্রাবল্যের অভিমুখ নির্দেশ করে। ধরো কোনো একটা বলরেখা আছে, ধরো এটা একটা বলরেখা, আমি যদি এই বিন্দুতে স্পর্শক আঁকি, তাহলে দেখো স্পর্শকটা নিশ্চয়ই এইভাবে কাজ করবে। এই যে স্পর্শকটা এইভাবে কাজ করছে, এই স্পর্শকটা চৌম্বক প্রাবল্যের দিক বা চৌম্বক ক্ষেত্রের দিককে নির্দেশ করে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র যেভাবে কাজ করছে। 3 নম্বর, বলরেখার অভিমুখ দক্ষিণ মুষ্টি নিয়মের সাহায্যে নির্ণয় করা যায়। এই যে আমি যে নিয়মটা ইউজ করলাম, এই যে এই হাত ধরে করা, এটাকে বলা হয় দক্ষিণ মুষ্টি নিয়ম। কি নিয়ম বলা হয়? দক্ষিণ মুষ্টি। কেন? ডান হাত ইউজ করছি আমরা, বাঁ হাত নয়। কোন হাত ইউজ করছি? ডান হাত। সো এটাকে বলবো আমরা দক্ষিণ মুষ্টি নিয়ম। দক্ষিণ মুষ্টি নিয়ম বা ডান হাতের নিয়ম। মুষ্টি মানে কি? মুষ্টি করা, ডান হাতের নিয়ম। ঠিক আছে। দুটি বলরেখা পরস্পরকে কখনোই ছেদ করে না। দুটি বলরেখা কেন পরস্পরকে ছেদ করে না? যদি দুটি বলরেখা পরস্পরকে ছেদ করতো, তাহলে ছেদ বিন্দুতে আমার একই জায়গায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দুটো দিক থাকতো, যেটা বাস্তবে হচ্ছে অসম্ভব। কোনো একটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র প্রাবল্য যাই বলো, এগুলো দুটো দিক থাকতে পারে না। তাহলে আমরা বলরেখার ডাইরেকশন বা বলরেখার দিক বোঝার জন্য আমরা কি ইউজ করলাম? দক্ষিণ মুষ্টি নিয়ম। আর আমরা চুম্বকের উত্তর মেরুটা কোন দিকে বেঁকে যাবে সেটা বোঝার জন্য কি ইউজ করলাম? অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। এখন এটা ছাড়াও ম্যাক্সওয়েলের একটা নিয়ম আছে, তাকে বলা হয় ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়ম। ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়ম। কর্কস্ক্রু নিয়মটা কি বোঝো? একটা ডান পাকের স্ক্রু, ডান পাকের স্ক্রুটা কি দেখো, ডান পাকের স্ক্রুকে যদি স্ক্রু ড্রাইভার দিয়ে দেখো, তাহলে এইভাবে ডান পাকে ঘোরালে পরে ও ভেতর দিকে ঢোকে, ইয়েস অর নো? আর বাঁ দিকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালেও বেরিয়ে আসে। তার মানে একটা ডান পাকের স্ক্রুকে যদি কোনো একটার মধ্যে আমি এরকম করে স্ক্রু দিয়ে টাইট করতে চাই, তাহলে স্ক্রুটা কোন দিকে ঢুকবে? যদি আমি ডান হাত ঘোরাই তাহলে ওই দিকে ঢুকবে, তাই না? তাহলে আমি ধরো কোনো একটা জায়গায় আমি স্ক্রুকে এরকম করে কি করছি, টাইট দিচ্ছি, তাহলে দেখো এইভাবে ঘুরছে ক্লকওয়াইজ। তাহলে স্ক্রুটা ঘুরছে ক্লকওয়াইজ আর যাচ্ছে কোন দিকে? এই ডাইরেকশন। তাহলে তড়িৎ প্রবাহের দিক যদি এইটা হয়, তাহলে বাকি যে দিকে ঘুরছে সেটা হচ্ছে বলরেখার দিক। তাহলে একটা ডান পাকের স্ক্রুকে আমি যেদিকে স্ক্রুকে টাইট দিচ্ছি, স্ক্রুটা তাহলে ভেতরে ঢুকছে। দেখো ভালো কথা, স্ক্রু এতটা ছিল, এই যে টাইট দিচ্ছি স্ক্রু ভেতরে ঢুকছে, স্ক্রু ভেতরে ঢুকছে। তাহলে এই যে স্ক্রুকে ভেতরে ঢুকছে মানে ওই দিকটা যদি তড়িৎ প্রবাহের দিক হয়, তড়িৎ প্রবাহের দিক, তাহলে বাকি আঙুলগুলো কি হবে? বাকি আঙুলগুলো এই যে ঘুরছি, এইটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের বা চৌম্বক বলরেখার ডাইরেকশন হবে। তোমাদের 37 নম্বর পেজের নিচের দিকে দেখো, নোট 37 বলছি আবার, 83 নম্বর পেজের দেখো নিচে লেখা আছে সম্ভবত ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়ম। 83 পেজ তো, দেখ একবার না, কত 83 তে আছে না ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়ম? ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়ম। ওকে, তাহলে আমরা 83 এবং 84 এর দেখো টপিক গুলোকে মোটামুটি বুঝতে পারলাম, এবং আমরা একটা কথা এখান থেকে বুঝতে পারলাম। আমি পুরো বই ধরে ধরে পড়াচ্ছি, দেখো আমার নোটস ধরে ধরে, যে কোনো একটা তড়িৎবাহী তারের আশেপাশে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। সিম্পল কথা, কোনো একটা তড়িৎবাহী তার নিন, সেই তড়িৎবাহী তারের আশেপাশে কি তৈরি হয়? একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি। আমি যখনই তড়িৎবাহী তার নেব, সেই তড়িৎবাহী তারের মধ্যে আমি যখন তড়িৎ প্রবাহ করব, সেই তড়িৎবাহী তারের মধ্যে যে তড়িৎ প্রবাহ হবে তার দরুন আশেপাশে একটা স্যার চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে, অবভিয়াসলি হবে, কিন্তু তার নিজে চুম্বকে পরিণত হবে না। অর্থাৎ তার যেটা নিয়েছি সেই তার কখনো চুম্বকে পরিণত হবে না। এখন তাহলে তড়িৎবাহী তার, তার আশেপাশে একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি করছে, মানে আমি এখানে যদি তড়িৎবাহী তার আর মধ্যে দিয়ে আমি তড়িৎ পাঠাই, তার আশেপাশে কি তৈরি হয়ে গেছে? চুম্বক ক্ষেত্র। আবার তুমি বলো এখানে যদি একটা উত্তর মেরু আর দক্ষিণ মেরু রাখি, তাহলে সেখানেও চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে।
তার মানে কোনো একটা জায়গায় যদি চুম্বক রাখি তাহলে সেখানেও চুম্বক ক্ষেত্র পাওয়া যাচ্ছে, আবার আমি যদি তড়িৎবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ পাঠাই তাহলে সেখানেও চুম্বক ক্ষেত্র পাওয়া যাচ্ছে। তাহলে আমার কোনো একটা জায়গায় চুম্বক ক্ষেত্র পেতে গেলে যে শুধুমাত্র চুম্বকই লাগবে তার কোনো মানে নাই, আমি সেটা তড়িৎ প্রবাহের মধ্য দিয়েও পেতে পারি। ইয়েস অর নো? তড়িৎ প্রবাহের মধ্য দিয়েও কি পেতে পারি? সেই জন্য আমরা কোনো কোনো জায়গায় তড়িৎ চুম্বক ব্যবহার করি যেখানে বড় চুম্বকের থেকে তড়িৎ চুম্বক ব্যবহার করা ফার মোর ইজি। তাহলে আমরা যে তড়িৎ চুম্বক ব্যবহার করছি তাহলে তড়িৎ চুম্বকেরও আমার দিক থাকবে, একটা দিক হবে উত্তর মেরু আর একটা কি হবে দক্ষিণ মেরু। কেন? তোমরা জানো চুম্বকের দুটো দিক থাকে, একটা চুম্বকের দিক হচ্ছে উত্তর মেরু আর একটা চুম্বকের দিক দক্ষিণ মেরু। তাহলে যেখানে তোমার তড়িৎ চুম্বকও আছে সেই তড়িৎ চুম্বকের ক্ষেত্রেও তোমার দুটো ডাইরেকশন হবে, একটা হচ্ছে কি উত্তর মেরু আর একটা কি হচ্ছে দক্ষিণ মেরু। তাহলে একটা উত্তর মেরু আর একটা দক্ষিণ মেরু এরকম দুটো ডাইরেকশন থাকবে চুম্বকের ক্ষেত্রেও, অবভিয়াসলি মাথায় রাখবো আমরা চুম্বকের ক্ষেত্রেও সেই ডাইরেকশনটা থাকবে। কিভাবে থাকে? আমরা যে একটা বৃত্তাকার পরিবাহী নিই, ধরো একটা এরকম গোল পরিবাহী নিলাম, বৃত্তাকার পরিবাহী নিলাম, ঠিক আছে, আর একটা এরকম গোল বৃত্তাকার পরিবাহী নিলাম, এই বৃত্তাকার পরিবাহী গোল করেছি পরিবাহীটাকে। একটার প্রবাহ মাত্রা ধরো ক্লকওয়াইজ হচ্ছে, ক্লকওয়াইজ মানে দক্ষিণ দিকে, আর একটার প্রবাহ হচ্ছে দেখো অ্যান্টি ক্লকওয়াইজ বাম দিকে। তাহলে যদি প্রবাহটা দক্ষিণ দিকে হয়, তুমি দেখছো কোন দিক থেকে? ধরো এই দিক থেকে দেখছো এইভাবে দেখছো, যে দিক থেকে দেখছো প্রবাহটা যদি দক্ষিণাবর্তী হয় বা ক্লকওয়াইজ হয় সেই দিকটায় তৈরি হবে সাউথ পোল, সেই দিকটা তৈরি হবে সাউথ পোল। আর যে দিক থেকে দেখছো প্রবাহটা অ্যান্টি ক্লকওয়াইজ সেদিকটা কি তৈরি হবে? নর্থ পোল, সেদিকটা হবে নর্থ পোল। খুব সহজ করে বোঝানোর চেষ্টা করছি। দেখো ধরো এটা একটা তার, এই তারটাকে আমি কি করেছি? গোল করেছি, এরকম বৃত্তাকার করেছি, এরকম বৃত্তাকার নিয়ে নিয়েছি তারটাকে, এরকম বৃত্তাকার। এই এবার তোমার ডাইরেকশন অনুযায়ী তুমি দেখো তোমার ডাইরেকশন অনুযায়ী তড়িৎ প্রবাহটা এই দিকে হচ্ছে, ধরো তড়িৎ প্রবাহটা কোন দিকে হচ্ছে? এই দিকে। তাই তুমি দেখছো তড়িৎ প্রবাহটা কোন দিকে হচ্ছে? স্যার এই তড়িৎ প্রবাহটা তো ক্লকওয়াইজ হচ্ছে, হ্যাঁ না বলো? ক্লকওয়াইজ। তাহলে তুমি যে দিক থেকে দেখছো এই প্রান্ত, এই দিকটা, এই যেখানে হাত দিয়ে রেখেছি আমি, ডোগাইনি হাত দিয়ে রেখেছি, এই দিকটায় কি আছে না তো সাউথ পোল। দেখো সাউথ পোল, তড়িৎ প্রবাহটা এইদিকে হচ্ছে বলে সাউথ পোল। তাহলে তুমি দেখছো এই জায়গাটায় যে এইদিকে তড়িৎ প্রবাহ হচ্ছে বলে সাউথ পোল, কিন্তু ভাবো তো আমি কি দেখছি? তড়িৎ প্রবাহটা এইদিকে হচ্ছে, তড়িৎ প্রবাহটা হচ্ছে এদিকে, তাহলে তড়িৎ প্রবাহটা হচ্ছে, তাহলে দেখো তো আমি কি দেখছি? আমি দেখছি অ্যাকচুয়ালি অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে তুমি যেটাকে দেখছো ক্লকওয়াইজ, আমি দেখছি সেটাকে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে তড়িৎ প্রবাহ এরকম লুপ বলি আমরা, লুপের মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহ হয় তাহলে যে দিকটায় সাউথ পোল হচ্ছে তার অপোজিটে কি হবে? নর্থ পোল। তাহলে এইদিকে নর্থ, এদিকে সাউথ, এদিকে সাউথ, এদিকে নর্থ, এদিকে সাউথ, এদিকে নর্থ, তুমি যা ভাববে তার অপোজিটটা হতে থাকবে। কেন হলো? দেখো এই দিক থেকে তুমি দেখছো ক্লকওয়াইজ হচ্ছে, এটা ক্লকওয়াইজ তোমার ক্ষেত্রে, এটা তোমার ক্ষেত্রে ক্লকওয়াইজ, কিন্তু আমার ক্ষেত্রে কি হয়ে যাবে? অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো এটা ক্লকওয়াইজ, দেখো দেখো ঘুরছে, দেখো এই দেখো অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যাচ্ছে তোমার দিক থেকে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে কোনো একটা তারের একটা দিকে যদি ক্লকওয়াইজ কারেন্ট হয় বা ক্লকওয়াইজ হয় ডাইরেকশন, তাহলে সেদিকটা হবে সাউথ পোল, তাহলে তার অপোজিট দিকটা কি হবে? নর্থ পোল। এটা হচ্ছে তড়িৎ প্রবাহের ডাইরেকশন বা তড়িৎ প্রবাহের ক্ষেত্রে আমরা বলতে পারি যে দিক। ঠিক আছে, বোঝাতে পারলাম কনসেপ্টটা? আই হোপ ক্লিয়ার হলো। এখন তাহলে আমরা সিচুয়েশনটা এরকম ভাবে বুঝলাম। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? আমরা বুঝলাম যে কোনো তড়িৎবাহী তার যদি রাখা হয় তার আশেপাশে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে, এবং সেই চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি অন্য একটা চুম্বককে রাখা হয় স্যার, সেই তারটা চুম্বকের উপর একটা বল প্রয়োগ করবে, হ্যাঁ না বল? তারটা চুম্বকের উপর বল প্রয়োগ করছে বলে তো চুম্বকটা সরে যাচ্ছে, হ্যাঁ না বল? ভালো করে বলছি, তারটা চুম্বকের উপর বল প্রয়োগ করছে। তাই তোরাই বল, তার যদি চুম্বকের উপর বল প্রয়োগ করে এটাকে তোরা যদি ক্রিয়া বলিস, তাহলে চুম্বকও তারের উপর বল প্রয়োগ করবে, এটাকে কি বলবি? প্রতিক্রিয়া। তাই লজিক্যালি তার যদি চুম্বকের উপর বল প্রয়োগ করে এটা ক্রিয়া হয়, তাহলে চুম্বকটাও তারের উপর বল প্রয়োগ করবে, এটাকে কি বলবো? প্রতিক্রিয়া। তার মানে ধর আমি একটা বিশাল ভারী চুম্বক নিয়েছি আর চুম্বকটাকে ফিক্সড করে দিয়েছি, চুম্বকটা সরবে না। এবার তারের মধ্য দিয়ে যদি তড়িৎ পাঠানো হয় দেখা যাবে তারটাই হয়তো সরে যাচ্ছে, হতে পারে তো? হতে পারে না? কেন? দেখো চুম্বকটা যদি ভারী হয় চুম্বক তো নড়ছে না, বা চুম্বককে যদি ফিক্সড করে দিই চুম্বক তো নড়বে না, তাই নড়বে কে? তারটা নড়ে যাবে, হ্যাঁ না বল? কেন? তারটা যেমন এর উপর বল প্রয়োগ করছে চুম্বকটাও তো তারের উপর কি করছে? বল প্রয়োগ করছে না? চুম্বকটাও তো তারের উপর বল প্রয়োগ করছে। তাহলে লজিক্যালি হচ্ছে কি, দেখো আমি যদি দেওয়ালকে গিয়ে ধাক্কা মারি দেওয়াল সরবে না, কিন্তু দেখবে দেওয়ালে ধাক্কা মারার পর আমি দেওয়ালের দিক থেকে সরে আসবো। কেন? হচ্ছে আমি ক্রিয়া করলাম, দেওয়ালটাও আমার উপর কি দিল? প্রতিক্রিয়া। তো প্রতিক্রিয়ার জন্য আমরা এটা সরে আসবো। তাই লজিক্যালি এখানেও কি হচ্ছে যে এই চুম্বকটা ওই তারের উপর একটা বল প্রয়োগ করতে পারে। এই চুম্বকটা তারের উপর যে বল প্রয়োগ করবে তাকে বলবো আমরা
তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া। ভালো করে বোঝো, তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া মানে তড়িৎ প্রবাহের উপর কে ক্রিয়া করছে? চুম্বক, চুম্বকটা ক্রিয়া করছে। তার মানে আমরা এখান থেকে একটা কথা বুঝলাম যে তড়িৎবাহী তারের ওপরও কিন্তু একটা বল প্রযুক্ত হয়। সেই বলটা কে প্রয়োগ করছে? সেই বলটা প্রয়োগ করছে চুম্বক। চুম্বক তড়িৎবাহী তারের উপর কি করছে? একটা বল প্রয়োগ করছে। এবং এই বলটা প্রথম ডিসাইড করেছিলেন এবং এই বলটা প্রথম সবার সামনে নিয়ে এলেন। বলটা সর্বপ্রথম কিভাবে কাজ করে, ডাইরেকশন কেমন, পুরোটা বলেছিলেন বিজ্ঞানী ফ্লেমিং। সো এটাকে বলবো আমরা ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, যার দ্বারা বলটা কিভাবে কাজ করছে সেটা আমরা জানতে পারবো। তাহলে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম আমরা পড়বো। ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম কি? দেখো, বাঁ হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ, তর্জনী আর মধ্যমা কে যদি পরস্পর সমকোণে রাখা হয়, দেখো এটা সমকোণ কেন বলতো? এই দেখো এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা দেখো সব 90 ডিগ্রিতে আছে। তাহলে বাঁ হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ, তর্জনী ও মধ্যমাকে যদি পরস্পর সমকোণে রাখা হয়, ঠিক আছে, এদিকে তাকাও, এবং যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক, তর্জনীটা কিসের দিক? চৌম্বক ক্ষেত্র, তো এখানে চুম্বক ক্ষেত্র লিখে নিতে পারো, চৌম্বক ক্ষেত্রের দিক, আর মধ্যমা প্রবাহ মাত্রা দিককে নির্দেশ করে। তাহলে তর্জনী যদি চৌম্বক ক্ষেত্র আর মধ্যমা প্রবাহ মাত্রা দিক নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ ওই তড়িৎবাহী তারের ওপর গতির অভিমুখ নির্দেশ করবে। উদাহরণ দিচ্ছি, ধরো আমি এখানে একটা তার নিয়েছি, এই তারের তড়িৎ প্রবাহ কোন দিকে হচ্ছে? ধর তো তারের তড়িৎ প্রবাহটা হচ্ছে এই দিক থেকে এই দিকে, ঠিক আছে, এইদিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, তড়িৎ প্রবাহটা এই দিক থেকে এইদিকে হচ্ছে। আর আমি নিচে একটা চুম্বক রেখেছি, কিন্তু চুম্বকটা নড়বে না। নিচে একটা চুম্বক রেখেছি, এখানে একটা চুম্বক, এখানে একটা চুম্বক, ধরো আমরা চুম্বক রেখেছি। তাহলে চুম্বক ক্ষেত্র কোন দিকে কাজ করছে? ধরো চুম্বক ক্ষেত্র এদিকে কাজ করছে, চুম্বক ক্ষেত্র এদিকে কাজ করছে। আর তড়িৎ প্রবাহ কোন দিকে হচ্ছে? ধরো তড়িৎ প্রবাহটা এদিক থেকে এদিকে হচ্ছে, তাহলে এদিকে হচ্ছে, তাহলে এটা তড়িৎ প্রবাহের দিক, ঠিক তো? আর এটা চুম্বক ক্ষেত্র দিক, তাই তড়িৎ পরিবাহীর উপর বল কোন দিকে কাজ করবে বলো তো? এই দিকে কাজ করবে, ইয়েস অর নো? তাহলে এই বলটা এই দিক থেকে ওকে এইদিকে ঠেলবে। তাহলে কোন একটা তারের ওপর কতটা পরিমাণ বল কাজ করবে সেটা আমরা বুঝতে পারবো এই বাম হস্ত নিয়ম দ্বারা বা ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম দ্বারা। তাহলে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুযায়ী বাঁ হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ, তর্জনী ও মধ্যমাকে যদি পরস্পর সমকোণে রাখা হয় এবং যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক আর মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তাহলে এই আঙুলটা এই তারটা কোন দিকে সরবে সেটা বোঝাবে, এই তারটা কোন দিকে সরবে সেটা বোঝা যাবে। তাহলে আমরা ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম দিয়ে কি জানতে পারি? ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম দিয়ে আমরা জানতে পারি যে কোনো একটা তারের উপর চুম্বক কতটা বল কাজ করে, কোনো একটা তারের উপর চুম্বক কতটা বল ক্রিয়া করে, চুম্বক কতটা পরিমাণ বল ক্রিয়া করে। এর একটা প্র্যাকটিক্যাল এভিডেন্স বা পরীক্ষা হচ্ছে বার্লোজ হুইল বা বার্লোর চক্র। বার্লোর চক্র বা বার্লোজ হুইল কিভাবে কাজ করে সেটা একটু আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা কি করলাম ভালো করে বোঝো, আমরা একটা টেবিল নিলাম, টেবিলের মধ্যে আমরা কি করলাম যে একটা এরকম কাঠের দণ্ড নিলাম, কাঠের দণ্ড দিয়ে একটা এরকম সেটআপ নিলাম যাতে করে এই জায়গাটা একটা দাঁতওয়ালা চাকা মানে সাইকেলের যে পেছনের চাকায় থাকে না খাঁজ কাটা যার মধ্যে চেন আটকানো থাকে, ওই রকম টাইপের হুইলের কথা ভাবো, ঠিক আছে। সো ওই হুইলটাকে আমি এখানে চয়েস করলাম, এরকম ভাবে হুইলটা আছে, বুঝতে পারছো নিশ্চয়ই, এরকম ভাবে হুইলটা আছে। এবং এই হুইলটা আমি কি করলাম একটা পারদ পাত্রের মধ্যে এমন ভাবে রাখলাম যাতে এট এ টাইম একটা দাঁতকে টাচ করে থাকে, সে এট এ টাইম একটা দাঁতকে টাচ করে আছে। এবং আমি এখান থেকে একটা তার দিলাম, তার দিয়ে আমি নিয়ে এলাম, আর পারদের মধ্য দিয়ে একটা তার দিয়ে নিয়ে এলাম, এখানে একটা সুইচ লাগালাম এবং আমি এখানে একটা ব্যাটারি দিয়ে দিলাম, এরকম সিচুয়েশন দিলাম। আর কি করলাম, এই জায়গাটাই ওই চাকা যেখানে আছে সেই জায়গাটায় আমি একটা চুম্বককে রাখলাম, একটা চুম্বক এরকম লম্বা একটা বড় চুম্বককে রেখেছি, পেছন দিক দিয়ে আছে, বুঝতে পারছো তো, পুরো চুম্বক এরকম ভাবে সেট করা আছে। এইরকম চুম্বককে আমরা বলি অশ্বক্ষুরাকৃতি চুম্বক। ক্লাস 7 মনে করে দেখতে পারো, অশ্বক্ষুরাকৃতি নাকি রে, ঘোড়ার পেছনে যে খুর থাকে সেই খুঁড়ে এগুলো লাগানো হয় যাতে খুরটা বেশি দৌড়াতে পারে, ঘোড়া বেশি দৌড়াতে পারে, খুর কি দৌড়াবে। সো অশ্বক্ষুরাকৃতি চুম্বক রেখেছি। এবার দেখো তাহলে এখানে চুম্বক ক্ষেত্র আছে, তাই তো, আর এর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ হয়, দেখো ভালো করে দেখো, তাহলে ধরো এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে এইভাবে, তড়িৎ প্রবাহ হচ্ছে। এবার তড়িৎ প্রবাহটা কিসের মধ্য দিয়ে হচ্ছে? এই তার থেকে
চাকা হয়ে এইরকম ভাবে তড়িৎ প্রবাহ হচ্ছে, হ্যাঁ না বলো? কারণ কি, পারদ একটা তড়িতের সুপরিবাহী পদার্থ। তাহলে পারদ একটি তড়িতের সুপরিবাহী পদার্থ হওয়ার কারণে আমি যখন এই পুরো সেটআপটা করেছি তখন তড়িৎ প্রবাহ এইখান থেকে এদিক দিয়ে হয়ে এদিক দিয়ে হয়ে চাকা হয়ে দাঁত হয়ে পারদ হয়ে আবার ফেরত চলে যাচ্ছে। তাই তড়িৎ প্রবাহটা সামহাও আমার এইদিকে কাজ করছে, ইয়েস অর নো, নিচের দিকে। দেখো এরকম ভাবে, কারণ মিডল ফিঙ্গার দিয়ে আমরা তড়িৎ প্রবাহের দিকটাকে বোঝাই। আর এখানে চুম্বক ক্ষেত্র কাজ করছে। তাহলে যদি তাই হয় তাহলে অ্যাকর্ডিং টু দিস বৃদ্ধাঙ্গুষ্টি, এই বৃদ্ধাঙ্গুষ্ঠর জন্য আমার এই চাকার উপর একটা বল প্রযুক্ত হবে। কেন চাকার উপর হবে? বল সবার উপর কাজ করবে, কিন্তু চাকা যেহেতু ঘুরতে পারে তাই চাকার উপর বলটা প্রযুক্ত হলে চাকার একটা মোশন বা গতি দেখা যাবে। তো চাকার উপর যখন বল প্রয়োগ হচ্ছে, হয় বলটা এইদিকে কাজ করবে, না হয় বলটা এইদিকে কাজ করবে, হ্যাঁ না বলো? কোন একদিকে কাজ করবে? ধরো বলটা এইদিকে কাজ করছে, এদিকে কাজ করছে, ধরো বলটা, তাহলে হওয়ার কারণে এই দাঁতটা আস্তে আস্তে উপরে উঠবে। কেন উঠবে? না তো আমি যখন পারদ পাত্রের মধ্যে এরকম করে দাঁত লাগিয়ে রেখেছি তখন কি হচ্ছে, যে এর উপর একটা বল প্রয়োগ হচ্ছে, বল প্রয়োগ হওয়ার জন্য এই দাঁতটা পারদ থেকে ডিট্যাচ হলে আরেকটা দাঁত এসে লেগে গেল। ডিট্যাচ কেন হচ্ছে? বল প্রয়োগ হচ্ছে, তো বল প্রয়োগ করে ঠেলছে যা, তাহলে দাঁতটা কি হচ্ছে, আস্তে আস্তে সরে যাচ্ছে। এবার দাঁত সরে যাচ্ছে মানে পুরো সেটআপ তো পালিয়ে যাবে না, চাকাটা যেহেতু রোটেট করতে পারে সেই কারণে চাকাটা এইভাবে ঘুরছে। তাহলে আরেকটা দাঁত এসে যখন লাগলো, আরেকটা দাঁতের উপর বল প্রয়োগ করছে, আরেকটা দাঁতকেও ঠেলছে, পরের দাঁতটা আসছে, তাহলে আস্তে আস্তে কি হবে, প্রত্যেকটা দাঁত আস্তে আস্তে টাচ করবে আর বেরিয়ে যাবে, টাচ করবে আর বেরিয়ে যাবে। তাহলে এখানে একটা এরকম ভাবে গোল 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 মোশন দেখা যাবে, এরকম ভাবে গোল গোল ঘুরবে, চাকাটা এভাবে নিজে নিজে ঘুরবে। এইরকম চাকা নিজে নিজে ঘুরবে, এই কারণে এটাকে বলছি আমরা বার্লোস হুইল। হুইল মানে চাকাটা ঘুরছে। এবং দেখো এখানে কি হচ্ছে, চুম্বকটা কার উপর বল প্রয়োগ করছে? চুম্বকটা বল প্রয়োগ করছে চাকার উপর। চাকাটা কি? তড়িৎ পরিবাহী। চাকাটা কি হচ্ছে? তড়িৎ পরিবাহী। তাহলে এক্ষেত্রে চুম্বকটা ওই তড়িৎ পরিবাহীর উপর কি করছে? একটা বল প্রয়োগ করছে। ওই চাকাটা চুম্বকের উপর, চুম্বকটা চাকার উপর একটা কি করছে? বল প্রয়োগ করছে। বল প্রয়োগের দরুন ওটা সরে যাচ্ছে, এবং বলের প্রয়োগের যে ডাইরেকশন, বল প্রয়োগ কোন দিকে করছে সেটা কি করে জানবো? ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। ফ্লেমিং এর বাম হস্ত নিয়মের মাধ্যমে আমি জানতে পারবো যে বলটা কোন দিক থেকে কোন দিকে প্রযুক্ত হচ্ছে, আদারওয়াইজ আমরা জানতে পারবো না। তাহলে সিচুয়েশনটা হচ্ছে এইরকম। তাহলে লজিক্যালি এই বার্লোর চক্র ফ্লেমিং এর বাম হস্ত নিয়মের একটা পরীক্ষামূলক প্রয়োগ। এইরকম যন্ত্র আমরা জানি কোথায় বলতো? দেখ, কোনো একটা জায়গায় তড়িৎ দিলে পরে, সুইচ দিলে পরে চাকা ঘুরবে, সুইচ দিলে চাকা ঘুরছে, যেমন সুইচ দিলে ফ্যান ঘুরছে, তাই না? তাহলে যে ফ্যান ঘুরছে এটাও তো ভেতরে এরকম চাকা সিস্টেম থাকতে পারে, চাকাটা ঘুরছে গোল 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 করে। এইরকম জিনিসকে আমরা কি বলি বলতো? বৈদ্যুতিক মোটর, নাকি রে? এদেরকে আমরা বলি বৈদ্যুতিক মোটর। তাহলে ফ্লেমিং এর বাম হস্ত নিয়মের পরীক্ষামূলক প্রমাণ হচ্ছে আমাদের বার্লোর চক্র, এবং বার্লোর চক্রের ক্ষেত্রে আমরা দেখছি তার ব্যবহারিক বা আমরা যে যন্ত্র ইউজ করি বার্লোর চক্রের মতোই, সেটাকে আমরা বলতে পারি মোটর। অর্থাৎ আমরা বলতে পারি ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম থেকে মোটর তৈরি হতে পারে। সেই জন্য ফ্লেমিং এর বাম হস্ত নিয়মের আরেকটা নাম হচ্ছে কি? মোটর নিয়ম। তাই ফ্লেমিং এর বাম হস্ত নিয়মের আরেকটা নাম কি বলবো আমরা? মোটর নিয়ম। কেন মোটর? কারণ সেখান থেকে কি পেতে পারি আমরা? মোটর পেতে পারি। এবার এই যে বার্লোর চক্র ঘুরছে, এই ঘোরার ডাইরেকশন বা মান, অর্থাৎ চাকাটা কি জোরে ঘোরানো যেতে পারে? হ্যাঁ স্যার। কি করে জোরে ঘোরানো যেতে পারে তোরা নিজেরাই বল। যদি আমি সুইচ বা এই ব্যাটারি থেকে বেশি পাওয়ার দিই, হ্যাঁ না বল? তার মানে তড়িৎ প্রবাহ মাত্রার মান যদি বাড়ানো যায়, তাই তড়িৎ প্রবাহ মাত্রার মান বাড়ালে পরে চাকাটা কি হবে? জোরে ঘুরবে। তাহলে আমি এখানে বলতে পারি যে তড়িৎ প্রবাহ মাত্রার মানকে যদি আমি বাড়িয়ে দিই তাহলে চাকাটা কি হবে? জোরে ঘুরবে। এগুলো লিখিয়ে দিচ্ছি না, কেন? কারণ এগুলো সব নোটসে লেখা আছে, আমি বুঝিয়ে দিব কোথায় কোথায় পড়তে হবে। তাহলে চাকাটা জোরে ঘুরবে। 2 নম্বর কি হতে পারে? 2 নম্বর, ধরো আমি কি করলাম, চুম্বকের এই জায়গাটায় যা শক্তিশালী চুম্বক রেখেছিলাম, চুম্বকের শক্তিটাকে আরো বাড়িয়ে দিলাম। তাহলে চুম্বকের শক্তি যদি আরো বাড়িয়ে দিই তাহলে স্বাভাবিকভাবে চুম্বক আরো বেশি বল প্রয়োগ করবে, হ্যাঁ না বলো? তো চুম্বক যদি বেশি বল প্রয়োগ করে চাকাটা কি হবে? জোরে ঘুরবে। তাহলে চুম্বকের শক্তি বাড়ালে পরে, তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ালে পরে চাকাটা এখানে কি হবে? জোরে ঘুরবে। এবার যদি বলি আমরা চাকার ডাইরেকশন মানে কি? দিক। দেখো আমি তড়িৎ প্রবাহটা যখন এইদিকে দিয়েছিলাম, ভাবো তড়িৎ প্রবাহটা যখন এইদিকে চলছে, চাকাটা তড়িৎ প্রবাহ নিচে চলছে, চাকা এইদিকে ঘুরছে। তাহলে তড়িৎ প্রবাহকে যদি উল্টে দিই, চাকা দেখ উল্টো দিকে ঘুরবে, ইয়েস অর নো? তার মানে তড়িৎ প্রবাহ যখন এইভাবে চলছিল, চাকা যদি এইদিকে ঘুরে, তড়িৎ প্রবাহ যদি এইদিকে দিলে চাকা উল্টে যাবে। তার মানে তড়িৎ প্রবাহের অভিমুখকে যদি উল্টে দেওয়া হয়, চাকাও কি হবে? উল্টো ঘুরবে। তড়িৎ প্রবাহের অভিমুখকে যদি উল্টে দেওয়া হয়, চাকাও কি হবে? উল্টো ঘুরবে।
আবার উল্টো ভাবো যে আমরা যদি চুম্বক ক্ষেত্রকে উল্টে দিই, চুম্বক ক্ষেত্র মানে এইটা, দেখো চুম্বক ক্ষেত্র যখন এইভাবে কাজ করছিল, বল এইভাবে কাজ করছে, তাহলে চুম্বক ক্ষেত্র যদি উল্টে দিই তাহলে বল কি করবে, এইদিকে কাজ করবে। ইয়েস অর নো, দেখ এইভাবে ঘুরে যাবে। তাহলে চুম্বক ক্ষেত্র এইদিকে হলে বল এইদিকে কাজ করলে, চুম্বক ক্ষেত্র উল্টে দিলেও চাকা কি হবে, উল্টো দিকে ঘুরবে। তাই লজিক্যালি আমি চুম্বক ক্ষেত্র উল্টে দিলেও কি হবে, চাকাটা উল্টো দিকে ঘুরবে। আই হোপ এই কনসেপ্টটা বোঝাতে পেরেছি। দেখো তোমাদের বইয়ে পেজ নাম্বার 84 85-এ সম্ভবত পুরো সিচুয়েশনটাই দেওয়া আছে। ক্লিয়ার হয়েছে? এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মোটর। হ্যাঁ বলো। নড়িও না বাবা, না চেয়ারে চলেছো। আচ্ছা মোটর, দেখো এবার আমরা পড়বো মোটর। মোটর কি? তাহলে আমরা বললাম বার্লোর চক্র প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট হচ্ছে মোটর। যেমন আমরা সুইচ দিলে এখানে কি হলো, মোটর ঘুরতে শুরু করে দিল। তাহলে যেমন আমরা ফ্যান ঘোরাই, তখন আমরা কি করি, সুইচ দিলে ফ্যান ঘুরতে থাকে। তার মানে বার্লোর চক্র যা এক্সপেরিমেন্ট, সেটার আমরা যদি বলি একটা যন্ত্র বানাও, সেই যন্ত্রটার নামই হচ্ছে কি মোটর। সেই জন্য বারবার বললাম যে ফ্লেমিং এর বাম হস্ত নিয়মের আরেকটা নাম কি, মোটর নিয়ম। কারণ কি, ওটা থেকে মোটর তৈরি করছে। এবার মোটরটা কিভাবে কাজ করে, অর্থাৎ ফ্যানের ভেতরে একটা মোটর আছে, সেই মোটরটা এবার কিভাবে করবে কাজ, আমরা এটা এবার দেখবো। তো দেখো মোটর বানানোর জন্য আমার একটা বড় চুম্বক দরকার, চুম্বক বিশাল বড় মাপের চুম্বক দরকার। তাহলে আমরা কি করতে পারি, যে একটা বড় চুম্বক নিতে পারি, ঠিক আছে। আর কি আবার ঠেলছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ধরো একটা বড় চুম্বক, একটা শক্তিশালী বড় চুম্বক, একটা বড় শক্তিশালী চুম্বক নিয়েছি, ঠিক আছে, বড় শক্তিশালী চুম্বক নিয়েছি, ঠিক আছে। বসো। তাহলে আমরা এখানে কি করেছি, একটা বড় শক্তিশালী চুম্বক নিয়েছি। এই বড় শক্তিশালী চুম্বকে আমরা একটা তামার তারের কুণ্ডলী নিয়েছি, একটা তামার তারের কুণ্ডলী। এই তামার তারের কুণ্ডলী ধরো এরকম টাইপের নিয়েছি, তামার তারের কুণ্ডলী। এবার এই তামার তারের কুণ্ডলীটাকে আমি একটা জায়গায় যোগ করে রেখেছি কিছুর মধ্যে দিয়ে, যার মধ্যে দিয়ে তড়িৎ যাবে। ক্লিয়ার? এটা বড় কিছু। এবং এইখানটাতে আমি একটা তার দিয়েছি, তারের মধ্যে দিয়ে আমি তড়িৎ পাঠাবো, ঠিক আছে। আস্তে এরকম সিচুয়েশন। তাহলে এর এই সিচুয়েশনটা হচ্ছে এরকম। দেখো এখানে চুম্বক ছিল, স্যার চুম্বক দিয়ে দিয়েছে। দেখো তড়িৎ প্রবাহ হচ্ছিল, এ দেখো তড়িৎ প্রবাহ দিয়ে দিয়েছি। চাকা ছিল, চাকার বদলে এই জিনিসটাকে দিয়েছি। এই যে চাকার বদলে যে জিনিসটাকে দিয়েছি, এটাকে বলি আমরা আর্মেচার। এটাকে বলি আমরা আর্মেচার। আর্মেচার মানে সেটা ঘোরে, আর্মেচার মানে যেটা ঘুরছে। আর এই জায়গাটা ইউজ করছি আমরা একটা কানেক্টর। কানেক্টর মানে কি, এই জায়গা থেকে তড়িৎ কি করবে, এখানে যাবে, কিন্তু এর সাপেক্ষে এটা কি করতে পারে, ঘুরতে পারে। মানে ধরো একটা এরকম টাইপের স্ট্রাকচার নিয়েছি, তার চারপাশে কি হচ্ছে, এটা ঘুরতে পারছে এরকম ভাবে, তার চারপাশে কি হচ্ছে, ঘুরতে পারছে। এটাকে আমরা বলি কমিউটেটর। কমিউটেটর, এটাকে বলি আমরা কমিউটেটর। এটাকে বলি ক্ষেত্র চুম্বক। ক্ষেত্র চুম্বক মানে এখানে নিয়েছি আমি নর্থ পোল, এখানে নিয়েছি আমি সাউথ পোল। যা বাড়ি যা, আমি নেক্সট যদি দেখেছি না বাড়ি পাঠিয়ে দেবো। এদিকে হচ্ছে নর্থ পোল, এটা দিকে হচ্ছে সাউথ পোল। এটাকে বলছি আমরা ক্ষেত্র চুম্বক। তাহলে এই জায়গাটায় যদি তড়িৎ প্রবাহ দেখি, তাহলে ব্যাটারির প্লাস এটা, মাইনাস এটা, বুঝতে পারছো, বড় দাগটা প্লাস হয়, ছোট দাগটা মাইনাস হয়। তাহলে তড়িৎ প্রবাহ এইদিকে যাবে, দেখো এই দিক থেকে তড়িৎ প্রবাহটা এইদিকে যাবে, হ্যাঁ না বল। তাহলে তড়িৎ প্রবাহটা এইদিকে যাবে, এইদিকে যাবে, দিয়ে এইভাবে কমপ্লিট হবে। তাহলে এখানেও তড়িৎ প্রবাহ তো কমপ্লিট হচ্ছিল স্যার। এইটা হচ্ছে একটা টিপিক্যাল মোটরের স্ট্রাকচার। এই জায়গাটা ঘুরবে না, এই জায়গাটা ফিক্সড, খালি এই এই আর্মেচারটা ঘুরবে এই জায়গা থেকে, এমন ভাবে সিস্টেম করে রেখেছে। এবার তুমি ভাবো ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। অ্যাকর্ডিং টু বাম হস্ত নিয়ম, আমি চুম্বক ক্ষেত্রটা দিচ্ছি এদিকে, চুম্বক ক্ষেত্র এদিকে তো, হ্যাঁ না বল, কারণ এইটা দিয়ে চুম্বক ক্ষেত্র প্রকাশ করে। আর তড়িৎ প্রবাহটা দেখ এইদিকে দিয়েছি, ইয়েস অর নো, এটা তড়িৎ প্রবাহের দিক এদিকে। তাহলে চুম্বক ক্ষেত্র কাজ করছে এইদিকে, তাহলে দেখ বলটা কোন দিকে কাজ করবে, নিচে, হ্যাঁ না বল, দেখ এইভাবে দেখ, বুঝতে পারছি ব্যাপারটা। তাহলে বলটা এইদিকে কাজ করবে। তাহলে তড়িৎ প্রবাহ এইখানে হচ্ছে, মানে লজিক্যালি এই এবি বাহুর উপর বলটা নিচের দিকে কাজ করছে। তুই বল, তাহলে এইদিকে যদি বলটা নিচে কাজ করে, তাহলে এখানে কোন দিকে কাজ করবে বলতো, ওপরে।
কেন? দেখ তড়িৎ প্রবাহ এখন এইদিকে ছিল বলে নিচে কাজ করছে, এবার তড়িৎ প্রবাহ নিচে গেলে বল কোন দিকে কাজ করবে? ওপরে। তাহলে এখন বল কাজ করছে ওপরে। তার মানে লজিকটা হচ্ছে এরকম যে আমি কি করেছি, ধরো একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমি কি করলাম, একটা আর্মেচার নিয়েছি। এই আর্মেচারটা নাকি আর্মেচার, এই আর্মেচারের একটা প্রান্তে বল কাজ করছে নিচে, একটা প্রান্তে কাজ করছে ওপরে, এরকম ভাবে কাজ করছে। তাহলে আর্মেচারটা কি এভাবে ঘুরবে, ইয়েস অর নো? এভাবে যখন ঘুরবে তখন আর্মেচারটা এক পাক ঘুরে গেল, ঘোরার সঙ্গে সঙ্গে কি হলো, আমার আবার এর উপর একটা নিচে বল কাজ করবে, হ্যাঁ না বল? কারণ তড়িৎ প্রবাহ তো এইদিকেই হচ্ছে, তাহলে এইদিকে একটা নিচে বল, এদিকে একটা উপরে বল, তাহলে আলটিমেটলি আবার সব সময় দেখবো নিচে বল উপরে বল, নিচে বল উপরে বল, তাহলে এটা কি আর্মেচারটা এবার আস্তে আস্তে এইভাবে ঘুরবে। তার মানে আমি দেখবো এখানে কন্টিনিউয়াসলি ফ্লেমিং এর বাম হস্ত নিয়মের জন্য এটা এরকম বন 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 করে ঘুরছে। এবার এই বন বন করে ঘোরার মাঝে আমি যদি এখানে একটা ছোট্ট ছিদ্র করে আমি যদি একটা পাখার ব্লেড বসিয়ে দিই, তাহলে পাখাটাও কি হবে, সঙ্গে বন বন করে ঘুরবে। এই পাখা ঘুরছে, এই পাখা ঘুরছে। তাহলে এই পাখা ঘোরার এটা সিচুয়েশনটা সেম, কিন্তু এটাকে মডিফাই করা হয়েছে। এরকম বড় চুম্বক তো এখানে নাই কোথাও, কারণ এটা ফ্যান ভাঙলে তো বড় চুম্বক পাওয়া যায় না, ফ্যান ভাঙলে চুম্বক পাওয়া যায় না, ট্রু। কিন্তু আমরা চুম্বকের মতো একটা স্ট্রাকচার পাই, সেটা বলি তড়িৎ চুম্বক। তড়িৎ চুম্বকটা কেন, আমরা এত ভারী ভারী চুম্বক যদি ব্যবহার করি ফ্যানটাও অনেক কি হয়ে যাবে, ভারী হয়ে যাবে, আর ফ্যান ঘুরতেও সমস্যা হবে। সেই কারণে আমরা কি করি, এই চুম্বকের বদলে আমরা ইউজ করি তড়িৎ চুম্বক। একটু আগেই তোমাদেরকে সেটা বোঝানোর চেষ্টা করলাম যে যখন আমরা কোনো একটা জায়গায় চুম্বক ক্ষেত্র চাইছি, তার মানে কি না, তো স্যার চুম্বক ক্ষেত্র আমাকে চুম্বক তৈরি করতে হবে, চুম্বক ক্ষেত্র তৈরি করতে হবে। এবার চুম্বক ক্ষেত্র চুম্বক থাকলেও তৈরি করতে পারবে, চুম্বক না থাকলেও পারবে। কি স্যার? চুম্বক যদি না থাকে তাহলে তুমি তারের মধ্য দিয়ে তড়িৎ পাঠাতে পারবে, তারের মধ্য দিয়ে যদি তড়িৎ পাঠাও তাহলে সেক্ষেত্রে কি হবে বলো তো, না তো তোমার চুম্বক ক্ষেত্র অটোমেটিক পাওয়া যাবে। সেই জন্য ফ্যানের মধ্যে আমরা ইউজ করি কয়েল, ফ্যানের কয়েল বলে। ফ্যানকে যদি কোনোদিন খোলা হয় দেখবে ফ্যানের মধ্যে অনেকগুলো ছোট ছোট খাঁজ আছে, ওই খাঁজের মধ্যে বাদামি কালারের তার দেখবে জড়ানো আছে, ওই তারটাকে বলি আমরা কয়েল। ওই কয়েলের মারফত এখানে কি করা হয়, চুম্বক ক্ষেত্রকে তৈরি করা হয়, এবং ওখানে একটা স্যাপ বুশ থাকে যেটা কি করে বনবন বনবন করে ঘোরে ওর আন্ডারে। তাহলে ওই আন্ডারে ঘুরছে, তার ফলে কি হচ্ছে, আমার এই জায়গাটায় এরকম করে কনস্ট্যান্টলি ফ্যানটা ঘুরছে। তাহলে এই জায়গাটায় এইভাবেই কাজ করা হয়, তড়িৎ ক্ষেত্রকেও কাজে লাগানো হয় বা চুম্বক ক্ষেত্রকে তৈরি করা হয় তড়িতের উপস্থিতিতে, এবং তার সঙ্গেই আমরা ওইটাকেই ঘোরাচ্ছি, তার ফলে কন্টিনিউয়াসলি বনবন করে ফ্যান পাচ্ছি। তাহলে এত ভারী চুম্বকও লাগবে না, তাহলে ফ্যান বানাতে গেলে এত বড় একটা যন্ত্র লাগবে না, এই ছোট্ট জায়গায় হয়ে গেল কাজ। সেম জিনিস তোমরা মোটরের ক্ষেত্রে ভাবতে পারো, গাড়িতে যে মোটরগুলো ইউজ করা হয় ছোট ছোট মোটর, যেমন রিমোট কার থাকে যেগুলো, সেই গাড়িগুলোর মোটর, রিমোট কার বা মোটরগুলোও এরকম ছোট ছোট মোটর হয়, ভাঙলে পরে দেখবে তার ভিতরে এরকম কয়েল থাকে। এবার আমরা একটা মোটর বানাতে গেলে চাইবো মোটরটার পারফরম্যান্স যেন খুব ভালো হয়, অর্থাৎ মোটরটা খুব জোরে ঘোরে, আর মোটর ইলেকট্রিক বিলও কম, মানে অবভিয়াসলি বুঝতে পারছো মোটর চললে বিল আসবে, ঘুরছে তো। তাহলে লজিক্যালি এইরকম মোটর যদি হয় সাশ্রয়ী মোটর হবে। সেই জন্য আমরা ইউজ করি এখানে যে আর্মেচার বা তড়িৎ চুম্বক ক্ষেত্র বানানোর জন্য যেটা ইউজ করি, সেই আর্মেচারটাকে আমরা ইউজ করি কি তামার কয়েল দিয়ে। কেন? তামার রোধ কি হয়, খুবই কম। তামার রোধ কম হলে পরে সেক্ষেত্রে তার ক্ষমতাও কি হবে, কম। কেন? পাওয়ার ইকুয়াল টু কত হবে, I²R বা V²/R। তাই লজিক্যালি আমরা যদি দেখি তাহলে তার পাওয়ার কমে যাবে। সেই কারণে রোধের মান কম হওয়ার কারণে পাওয়ার কমে যায়, এবং সেক্ষেত্রে আমরা তামার কয়েল যদি ব্যবহার করি সেক্ষেত্রে সেই পাওয়ার বা সেই মোটরের ক্ষমতা কি হবে, কম হবে। আবার আমরা যদি এই জায়গাটায় কি করি, যদি এর শক্তিকে বাড়াতে চাই, তার মানে এই ফ্যানটাকে আমি জোরে ঘোরাতে চাইছি মোটরটাকে, তাহলে সেটা কতগুলো ফ্যাক্টর বা কতগুলো বিষয়ের উপর নির্ভর করে। নাম্বার 1, তুমি যদি তড়িৎ প্রবাহের মান বাড়াও, অর্থাৎ বেশি কারেন্ট দাও, তাহলে পরে অবভিয়াসলি মোটরটা জোরে ঘুরবে, হ্যাঁ না বলো? তার মানে প্রবাহ মাত্রার মানকে যদি বাড়িয়ে দেওয়া হয়, কৈশিকে তুলে দাও, ঘুমিয়ে গেছে বোধহয়। তড়িৎ প্রবাহের মান যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কি হবে, চাকাটা জোরে ঘুরবে বা ফ্যানটা জোরে ঘুরবে। 2 নম্বর, যদি আমি চুম্বক ক্ষেত্রের মান বাড়িয়ে দিই, তাহলেও কি হবে, এক্ষেত্রে জোরে ঘুরবে অবভিয়াসলি, তাই আগে বোঝালাম আমি। আর একটা বিষয়ের উপর নির্ভর করে, 3 নাম্বার কি, এই আর্মেচারের ক্ষেত্রফল। তুমি যদি আর্মেচারের ক্ষেত্রফলকে বাড়িয়ে দাও তাহলে সেক্ষেত্রে তোমার কি হবে, চাকা জোরে ঘুরবে, এর উপর নির্ভর করবে, ক্ষেত্রফলের উপর নির্ভর করছে। তার মানে এই ক্ষেত্রফলটা আমি যদি আরো বড় করি তার উপর প্রযুক্ত বলের মান কি হবে, আরো বাড়বে।
আর একটা বিষয়ের উপর নির্ভর করে এই আর্মেচারে কুণ্ডলীর পাক সংখ্যা। এখানে কটা পাক আছে স্যার? এক পাক। কিন্তু আমি যদি এরকম না করে এখানে কতগুলো পাক এরকম করে ভরে দিতাম, এরকম 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 করে পাক ভরে দিতাম, হতো না? এরকম এরকম করে পাক ভরে দিতাম এরকম করে, তাহলে পাক সংখ্যা কি হলো? অনেক বেড়ে গেল। পাক সংখ্যা বেড়ে গেল বলে কি হবে? আমার এখানে উৎপন্ন তোমার তড়িৎচালক বল বা সরি মোটরটা যেভাবে ঘুরবে সেটার মান কি হবে? বেড়ে যাবে। এই হচ্ছে আমার মোটরের মেরুর শক্তি বৃদ্ধির উপায়। তাহলে আমরা মোটরের মেরুর শক্তিকে কিভাবে বাড়াতে পারবো সেটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। ক্লিয়ার হয়েছে? কনসেপ্টটা বোঝাতে পারলাম? ওকে, এবার যেটা পড়বো আমরা সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। তড়িৎ চুম্বকীয় আবেশ কাকে বলে? খুব ভালো করে বুঝবে। এই টপিকটা আমি লাস্ট শুরু করলাম, এটাই শেষ করব। কি বলেছিলাম আমি ক্লাসের শুরুতে? যে লেখার থেকে বোঝা বেশি, মনে পড়ছে? তাহলে লেখার থেকে বোঝা বেশি। তুমি যদি না বুঝো একটা উত্তর লিখতে পারবে না। এবার দেখো, আমরা আলোচনা করছিলাম ফ্লেম তোমার হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। দেখো, তড়িৎ চুম্বকীয় আবেশ, আবেশ মানে কি বলতো? তৈরি হওয়া। আবেশ মানে হচ্ছে তৈরি হওয়া। আর তড়িৎ চুম্বকীয় মানে কি? তড়িৎ থাকবে, আবার কি থাকবে? চুম্বকও থাকবে। তো ধরো এরকমই একটা আমি কি করলাম, কুণ্ডলী নিলাম। ধরো ভালো করে দেখো, এরকম একটা কুণ্ডলী নিলাম। ধরো একটা কুণ্ডলী, ঠিক আছে? একটা কুণ্ডলী নিয়েছি, একটা কুণ্ডলী, তারের কুণ্ডলী। আর আমি কি করছি, এখানে একটা চুম্বককে নিয়েছি। ধরো চুম্বক, নর্থ পোল সাউথ পোল। তাহলে অবভিয়াসলি তোমরা জানো যে স্যার নর্থ পোল থেকে বেরিয়ে যায়, সাউথ পোলে গিয়ে ঢোকে। তাহলে এই বেরোচ্ছে ঢুকছে, এই বেরোচ্ছে ঢুকছে। কিন্তু বাকিগুলো কি হবে? এইভাবে যাবে। ইয়েস অর নো? বাকিগুলো কি হবে? এইভাবে যাবে। হ্যাঁ না বল? এইভাবে যাবে, ঠিক তো? তাহলে বলরেখাগুলো এইভাবে যাচ্ছে। এখন আমরা যদি দেখি তাহলে একটা কুণ্ডলী, যেটা কেন বদ্ধ কুণ্ডলী। বদ্ধ মানে কি? দেখো বদ্ধ, ক্লোজ, বদ্ধ কুণ্ডলী আছে এখানে একটা। এইরকমই একটা বদ্ধ কুণ্ডলী আছে নিয়েছি আমরা। এই বদ্ধ কুণ্ডলী আর এখানে যে একটা চুম্বক থাকে, তাহলে বদ্ধ কুণ্ডলীর সাথে চুম্বক ক্ষেত্রের একটা লিঙ্ক হয়ে গেছে। হ্যাঁ না বলো? তাহলে বদ্ধ কুণ্ডলী আর চুম্বক ক্ষেত্রের মধ্যে একটা দেখো লিঙ্ক হয়ে গেছে। লিঙ্ক কেন? এই যে বলরেখাগুলো কাট করছে, ছেদ করছে। হ্যাঁ না বলো? যেমন ধরো নিচ থেকে বলরেখা যাবে, তারাও ছেদ করবে। হ্যাঁ না বলো? এভাবে ছেদ করবে তো, ঠিক তো? এইভাবে যাবে। এখন যদি কুণ্ডলীটাকে ধরে এরকম আগে পিছু করা যায়, বা এই চুম্বকটাকে ধরে এরকম করে আগে পিছু করা যায়, তাহলে দেখা যায় যে এখানে একটা তড়িৎ প্রবাহ তৈরি হচ্ছে। তাহলে আমি যদি এই জায়গাটায় কুণ্ডলীটাকে নিয়ে এরকম করে ঘোরাই বা চুম্বকটাকে নিয়ে ঘোরাই, আগে পিছু করি, তাহলে দেখা যাচ্ছে যে এই জায়গাটা একটা তড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে। বাড়ি যাবি? তড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে। এখানে তড়িৎ প্রবাহের সৃষ্টি কেন হচ্ছে? কারণটা কি বললাম? কারণটা হচ্ছে কি, যে যখনই আমি এই চুম্বকটাকে এরকম করে আগে পিছু করছি বা কুণ্ডলীটাকে এরকম করে আগে পিছু করছি, তখনই হচ্ছে এটা। তাই দেখো, চুম্বকের জন্য এখানে কি তৈরি হচ্ছে? তড়িৎ তৈরি হচ্ছে। চুম্বকের জন্য এখানে কি তৈরি হচ্ছে? তড়িৎ তৈরি হচ্ছে। এটাকে বলবো আমরা তড়িৎ চুম্বকীয় আবেশ। অর্থাৎ আমি কোনো একটা জায়গায় চুম্বককে রেখেছি এবং তার সঙ্গে একটা বদ্ধ কুণ্ডলীকে রেখেছি। তাহলে এই চুম্বক আর বদ্ধ কুণ্ডলীর মধ্যে যদি একটা আপেক্ষিক গতি থাকে, আপেক্ষিক গতি মানে যে কোনো একটাকে নাড়াও বা দুটোকে নাড়াও, যে কোনো একটাকে নাড়াও বা দুটোকে নাড়াও, আপেক্ষিক গতি যদি থাকে, সেই আপেক্ষিক গতি যতক্ষণ থাকছে ওখানে আমি একটা দেখছি তড়িৎ তৈরি হচ্ছে। এবার ধরো দুটোকেই থামিয়ে দিলাম, স্থির করে দিলাম, তাহলে দেখা যাচ্ছে এখানে কোনো তড়িৎ তৈরি হচ্ছে না। তাহলে চুম্বক ক্ষেত্র এবং তড়িৎ বা চুম্বক ক্ষেত্র আর বদ্ধ কুণ্ডলীর মধ্যে যদি একটা আপেক্ষিক গতি থাকে, তাহলে দেখা যায় সেই জায়গাটা কি তৈরি হচ্ছে? একটা অবভিয়াসলি আমাদের তড়িৎ তৈরি হচ্ছে। এই ঘটনাটাকে বলবো তড়িৎ চুম্বকীয় আবেশ। এটা প্রথম দেখেছিলেন বলবো বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে, এবং ফ্যারাডে তার দুটো সূত্র উপস্থাপন করলেন এই জায়গাটায়। তাহলে আমরা এখানে পড়বো ফ্যারাডের দুটি সূত্র। প্রথম সূত্রটা কি না, তো তিনি বলছেন কোন একটা বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ, পরে পড়াচ্ছি চৌম্বক প্রবাহটা কি। তাহলে কোন একটা বদ্ধ কুণ্ডলীর সঙ্গে চৌম্বক প্রবাহ জড়িয়ে থাকলে এই বদ্ধ কুণ্ডলী এবং চুম্বকের মধ্যে আপেক্ষিক গতি থাকলে, আপেক্ষিক গতি মানে যে কোনো একটাকে নড়াও, তাহলে দেখা যায় এই কুণ্ডলীর মধ্যে একটা তড়িৎ চালক বল বা তড়িৎ প্রবাহ আবিষ্ট হচ্ছে। তাহলে এর মধ্যে দেখা যাচ্ছে তড়িৎ চালক বল বা তড়িৎ প্রবাহ আবিষ্ট হচ্ছে, এবং এই তড়িৎচালক বল বা তড়িৎ প্রবাহ ততক্ষণ স্থায়ী হবে
যতক্ষণ এদের মধ্যে একটা আপেক্ষিক গতি থাকবে। চৌম্বক প্রবাহ কাকে বলে? তুমি বলো, বাড়িতে যদি আমরা সকালবেলায় দেখি তাহলে পরে জানলা দিয়ে কি ঢোকে? আলো ঢোকে। ধরো তোমার পুরো জানলাটাই কাঠ দিয়ে তৈরি, কোনো কিচ্ছু নেই, কোনো কাঁচ নেই, কিছু নেই, পুরো জানলা যদি বন্ধ থাকে তাহলে কোনো আলোই ঘরে ঢুকছে না। কিন্তু যদি আমি একটা পাল্লা খুলে দিই তাহলে দেখা যাবে যে একটা পাল্লা দিয়ে আলো ঢুকছে। তার মানে আলো ঢোকার পরিমাণ নির্ভর করছে ক্ষেত্রফলের সঙ্গে। ইয়েস অর নো? এবার যদি আমি দুটো পাল্লাই খুলে দিই তাহলে আলো ঢোকার পরিমাণও কি হয়ে গেল? বেড়ে গেল। তাহলে ওই আলোটাকে যদি তুমি চৌম্বক ক্ষেত্র ভাবো, তাহলে চৌম্বক ক্ষেত্র দেখো ক্ষেত্রফলের ওপর নির্ভর করছে যে সে কতটা চুম্বক বা চৌম্বক ক্ষেত্র নিয়ে প্রবেশ করবে। যদি আমি ক্ষেত্রফলটাকে বাড়িয়ে দিই তাহলে পরে আলো ঢোকার পরিমাণও বাড়ছে। সেই কারণে কোনো একটি ক্ষেত্রফলের মধ্য দিয়ে বা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, কোনো একটি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ চৌম্বক ক্ষেত্র প্রবেশ করে বা চৌম্বক ক্ষেত্র থাকে, জড়িত থাকে, তাকে বলবে চৌম্বক প্রবাহ। সো চৌম্বক প্রবাহ বা ইংলিশে বলা হয় ম্যাগনেটিক ফ্লাক্স। চৌম্বক প্রবাহ মানে কি হবে? এটাকে লিখবো বি ইন্টু এ। বি মানে হচ্ছে কি? চৌম্বক ক্ষেত্র। বি মানে কি? চৌম্বক ক্ষেত্র। তার মানে চৌম্বক প্রবাহ মানে তুমি লিখবে কি? চৌম্বক ক্ষেত্র ইন্টু ক্ষেত্রফল। আর চৌম্বক ক্ষেত্রটা কি বোঝালাম? কোনো একটা চুম্বকের আশেপাশে যে অঞ্চল জুড়ে তার আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে তাকে বলে চৌম্বক ক্ষেত্র। এখন চুম্বক ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রের একটা বিশেষ একক আছে। চৌম্বক ক্ষেত্রের একক কি না? তো সিজিএস পদ্ধতিতে এককটাকে বলা হয় ম্যাক্সওয়েল পার সেমি স্কোয়ার। তাহলে চৌম্বক ক্ষেত্রের একক সিজিএস পদ্ধতিতে হচ্ছে ম্যাক্সওয়েল পার সেমি স্কোয়ার, এবং এসআই পদ্ধতিতে একক হয় ওয়েবার পার মিটার স্কোয়ার। ওয়েবার পার মিটার স্কোয়ার এরই আরেকটা নাম হচ্ছে বিজ্ঞানী নিকোলা টেসলার নাম অনুসারে টেসলা। তাই মাথায় রাখবে চৌম্বক ক্ষেত্রের সিজিএস একক হচ্ছে কি? ম্যাক্সওয়েল পার সেমি স্কোয়ার, এবং এসআই একক কি হচ্ছে? ওয়েবার পার মিটার স্কোয়ার। ডব্লিউবি যেটা লেখা আছে এটার নাম হচ্ছে ওয়েবার। ওয়েবার বিজ্ঞানী ওয়েবারের নাম অনুসারে ওয়েবার পার মিটার স্কোয়ার। এই ওয়েবার পার মিটার স্কোয়ারকে আমরা বলবো বিজ্ঞানী নিকোলা টেসলার নাম অনুসারে টেসলা। এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের একক। চৌম্বক ক্ষেত্রে এটা হচ্ছে একক। এবার মাথায় রাখবি 1 ওয়েবার মানে হচ্ছে 10⁸ ম্যাক্সওয়েল হয়। 1 ওয়েবার মানে 10⁸ ম্যাক্সওয়েল। এবং মাথায় রাখবি 1 মিটার মানে 10 স্কোয়ার সেন্টিমিটার। 1 মিটার মানে 10 স্কোয়ার সেন্টিমিটার। যদি তাই হয় তাহলে পরে আমি যদি টেসলার সাথে ম্যাক্সওয়েল পার সেমি স্কোয়ার রিলেশন বার করতে চাই, টেসলার সাথে ম্যাক্সওয়েল পার সেমি স্কোয়ার। আচ্ছা, একটা কথা মাথায় রাখবি, এই যে ম্যাক্সওয়েল পার সেমি স্কোয়ার আছে এটা বিজ্ঞানী গাউসের নাম অনুসারে লেখা হয় গস, GAUSS, জি, গস। তাই ম্যাক্সওয়েল পার সেমি স্কোয়ারের আর একটা নাম হচ্ছে গাউস বা গস, জি, আর ওয়েবার পার মিটার স্কোয়ার একটা নাম হচ্ছে টেসলা বা টি। এখন আমি লিখতে পারছি 1 টেসলা মানে হচ্ছে 1 ওয়েবার বাই 1 মিটার স্কোয়ার। ঠিক তো? দেখ, ওয়েবার পার মিটার স্কোয়ারকেই তো টেসলা বলছি। আবার দেখ 1 ওয়েবার মানে হচ্ছে 10⁸ ম্যাক্সওয়েল। তাহলে 10⁸ ম্যাক্সওয়েল বাই 1 মিটার স্কোয়ার মানে 10 স্কোয়ারের স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার। তার মানে পড়ে থাকছে 10⁸ ম্যাক্সওয়েল বাই 10⁴ সেমি স্কোয়ার। যদি কাটাকাটি করি তাহলে 10⁴ ম্যাক্সওয়েল পার সেমি স্কোয়ারকে কি বলি আমরা? গস। সো মাথায় রাখবি 1 টেসলা ইকুয়াল টু 10⁴ গস হয়। সো 1 টেসলা ইকুয়াল টু আমরা এখানে দেখলাম 10⁴ গাউস বা ক্যাপিটাল জি লিখতে পারবো, কারণ গাউসকে আমরা ক্যাপিটাল জি দিয়ে লিখবো। সো 1 টেসলা ইকুয়াল টু 10⁴ গাউস হবে বা ক্যাপিটাল জি। তাহলে লজিক্যালি 1 টেসলা ইকুয়াল টু 10⁴ গস। তাহলে চৌম্বক প্রবাহের একক কি হবে স্যার? না, তো চৌম্বক প্রবাহের একক দেখো, একক। তাহলে সিজিএস একক যদি দেখো তাহলে ম্যাক্সওয়েল বাই সেমি স্কোয়ার ইন্টু সেমি স্কোয়ার সমান হচ্ছে ম্যাক্সওয়েল এমএক্স। তার মানে আমরা যদি দেখি চৌম্বক প্রবাহের সিজিএস একক কি না, তো স্যার চৌম্বক প্রবাহের সিজিএস একক হচ্ছে ম্যাক্সওয়েল বা এমএক্স। চৌম্বক প্রবাহের সিজিএস একক কি হচ্ছে? ম্যাক্সওয়েল বা এমএক্স।
এবং এসআই একক কি? না তো স্যার এসআই একক হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার, ওয়েবার পার মিটার স্কোয়ার ইন্টু মিটার স্কোয়ার মানে হচ্ছে ওয়েবার। তাই চৌম্বক প্রবাহের সিজিএস একক হচ্ছে ম্যাক্সওয়েল, আর চৌম্বক ক্ষেত্রের চৌম্বক প্রবাহের এসআই একক হচ্ছে ওয়েবার। ম্যাক্সওয়েল আর ওয়েবার এই দুটো জিনিস মাথায় রাখবো। আমরা আলোচনা করছিলাম ফ্যারাডের সূত্র। তাহলে চৌম্বক প্রবাহর জিনিসটা বুঝতে পারলাম যে কোনো একটা জায়গায় যদি ক্ষেত্রফলের মধ্য দিয়ে কিছু পরিমাণ চৌম্বক ক্ষেত্র অতিক্রম করে, তখন ওই ক্ষেত্রফলের মধ্য দিয়ে জড়িত চৌম্বক ক্ষেত্রকে আমরা বলবো চৌম্বক প্রবাহ। তার মানে চৌম্বক প্রবাহ যেমন আমরা লাইটের উদাহরণ দিলাম জানলা খোলার সঙ্গে, এক্সাম্পলটা সেই রকম দাঁড়ায়। তাহলে আমরা যদি ফ্যারাডের প্রথম সূত্র বলি, প্রথম সূত্র কি বলছে যে যতক্ষণ এটার মধ্যে একটা আপেক্ষিক গতি থাকবে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র আর এটার মধ্যে একটা আপেক্ষিক গতি বজায় থাকবে, ততক্ষণ এর মধ্যে যতক্ষণ আপেক্ষিক গতি বজায় থাকবে ততক্ষণ আমার কি হবে, এই জায়গাটা একটা তড়িৎ প্রবাহ পাবে। ঠিক আছে, ততক্ষণ এখানে একটা তড়িৎ প্রবাহ পাবো। তাই লজিক্যালি আমি যদি চুম্বকটাকে নাড়াই বা কুণ্ডলীটাকে নাড়াই, যাই হবে, আমি এখানে কি পাবো, সামান্য পরিমাণ তড়িৎ প্রবাহ পাবো। তাহলে কোনো কুণ্ডলীর সাথে যদি ভালো ভাষায় বলতে হয়, কোনো কুণ্ডলীর সাথে কোনো বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে পরে এই কুণ্ডলীতে একটা তড়িৎচালক বল আবিষ্ট হয়, এবং এই তড়িৎচালক বল ততক্ষণ স্থায়ী হবে যতক্ষণ এদের মধ্যে একটা আপেক্ষিক গতি থাকবে, তাদের মধ্যে যতক্ষণ একটা আপেক্ষিক গতি থাকবে। 2 নম্বর সূত্র কি বলছে যে এখানে কতটা পরিমাণ তড়িৎচালক বল হবে সেটা নির্ভর করছে কার উপর, না তো চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সাথে। তার মানে এখানে আবিষ্ট তড়িৎচালক বলের মান চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক। তাহলে আবিষ্ট তড়িৎচালক বল, দ্বিতীয় সূত্র, এটা হচ্ছে দ্বিতীয় সূত্র কার, ফ্যারাডের দ্বিতীয় সূত্র। তাহলে ফ্যারাডের প্রথম সূত্র বললাম কি, যে কোনো একটা বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে তার মধ্যে একটা তড়িৎচালক বল আবিষ্ট হয়, এবং এই আবিষ্ট তড়িৎচালক বল ততক্ষণ স্থায়ী হবে যতক্ষণ তাদের মধ্যে একটা গতি থাকবে, আপেক্ষিক গতি বজায় থাকবে। এবং দ্বিতীয় সূত্র কি, এখানে যে পরিমাণ তড়িৎচালক বল আবিষ্ট হবে তার মান চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক, অর্থাৎ আবিষ্ট তড়িৎচালক বল সমানুপাতিক চৌম্বক প্রবাহের পরিবর্তন বাই কি হবে, সময়। এটা হচ্ছে আবিষ্ট তড়িৎচালক বল। তাহলে আবিষ্ট তড়িৎচালক বল সমানুপাতিক চৌম্বক প্রবাহের পরিবর্তন বাই সময়। তাহলে কোনো একটা বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত আবিষ্ট তড়িৎচালক বলের মান কি হবে, চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সঙ্গে কি হবে, সমানুপাতিক। এখন আমরা যদি চৌম্বক প্রবাহকে ফাই দিয়ে লিখি, চৌম্বক প্রবাহকে ফাই, মাথায় রাখবি চৌম্বক প্রবাহকে একটা বিশেষ চিহ্ন, এই চিহ্নটা এইরকম লেখা হয়, দেখ চিহ্নটা দেখ, এই চিহ্নটাকে বলা হয় ফাই, ফয়াকার হস্যই ফাই, চিহ্নটাকে বলা হয় ফাই, অ্যাকচুয়ালি ফাই না। তাহলে চৌম্বক প্রবাহকে ফাই দিয়ে লিখি, তাহলে আমরা যদি লিখি ডেল্টা টি সময়ে চৌম্বক প্রবাহের পরিবর্তন ডেল্টা ফাই হলে আবিষ্ট তড়িৎচালক বল ই সমানুপাতিক ডেল্টা ফাই বাই ডেল্টা টি। যদি কুণ্ডলীর পাক সংখ্যা ক্যাপিটাল এন হয় তবে ই প্রপোর্শনাল টু এন ইন্টু ডেল্টা ফাই ডেল্টা টি। এটা মাথায় রাখবি, এটা হচ্ছে কি আমাদের, না তো ফ্যারাডের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ। তাহলে মাইকেল ফ্যারাডে বা ফ্যারাডের সূত্র থেকে আমরা দুটো জিনিস জানতে পারলাম, কি কি চৌম্বক পরিবর্তন ডেল্টা ফাই হলে আবিষ্ট তড়িৎচালক বল ই সমানুপাতিক ডেল্টা ফাই বাই ডেল্টা টি। এখন তাহলে মাইকেল ফ্যারাডের সূত্র থেকে আমরা দুটো জিনিস জানতে পারলাম, যে কখন তড়িৎচালক বল বা তড়িৎ প্রবাহ পাবো, 2 নম্বর কি কতটা পাবো, কতটা মানে এই যে কতটা পাবো, এটা সূত্র। এখন আমরা কিন্তু জানতে পারলাম না যে তার ডাইরেকশন কোন দিকে হবে, এইদিকে না এইদিকে।
অর্থাৎ আমি তড়িৎ প্রবাহ তো স্যার পাবো, তড়িৎ প্রবাহটা ক্লকওয়াইজ হবে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ হবে, তড়িৎ প্রবাহটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে নাকি ক্লকওয়াইজ হবে আমরা জানতে পারছি না, তড়িৎ প্রবাহটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে না ক্লকওয়াইজ হবে আমরা জানতে পারছি না। তাহলে এখন যদি তড়িৎ প্রবাহটা অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ হয় সেটা জানতে চাই, তার জন্য একটা নতুন সূত্রর আবির্ভাব হলো। বিজ্ঞানী লেঞ্জ নতুন একটা সূত্র দিলেন, তাকে বলছি আমরা লেঞ্জের সূত্র। এখন এই লেঞ্জের সূত্রটা কি? লেঞ্জ বলছে না, তো আমরা শক্তির সংরক্ষণ নীতি যদি দেখি, শক্তির সংরক্ষণ নীতি অনুযায়ী কোনো একটা জায়গায় শক্তি অপচয় না করে অন্য জায়গায় নতুন শক্তি তুমি পেতে পারো না, কারণ পৃথিবীর মোট শক্তির পরিমাণ কি? ধ্রুবক। তাহলে আমি যখন এই চুম্বকটাকে এরকম করে নড়াচ্ছি বা এটাকে এরকম করে নড়াচ্ছি, তখন এখানে যে তড়িৎচালক বল বা তড়িৎ প্রবাহ পাচ্ছি সেটা তো তড়িৎ শক্তি। তাহলে এখানে তড়িৎ শক্তি কি করে পাচ্ছি? নিশ্চয়ই আমাকে শক্তি খরচ করতে হচ্ছে। এইটা লেঞ্জের মাথায় স্ট্রাইক করলো যে আমি কোনো না কোনো জায়গায় শক্তি খরচ না করলে নতুন শক্তি পাবো না। সেই কারণে লেঞ্জ কি করলেন? একটা নতুন সূত্র দেওয়ার চেষ্টা করলেন। তিনি বললেন কোন একটা বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে যে তড়িৎচালক বলটা আবিষ্ট হয় কুণ্ডলীতে, তার অভিমুখ এমন হবে যে সে তার সৃষ্টির কারণকে বাধা দেবে। মানে যে কারণে তড়িৎ প্রবাহ বা তড়িৎচালক বলটা এখানে সৃষ্টি হচ্ছে, সেই কারণটাকেই সে বাধা দেবে। তাহলে এখানে তড়িৎচালক বল সৃষ্টি হচ্ছিল কেন? অ্যাকর্ডিং টু ফ্যারাডে আমি এটাকে নড়াচ্ছিলাম বলে। তাহলে আমি যখন এটাকে এইদিকে নিয়ে যেতে চাইবো, এ আমাকে বাধা দেবে। আবার যখন আমি এখান থেকে এটাকে টানতে যাব, তাও কি করবে? ও বাধা দেবে। মানে কুণ্ডলীর সামনে যদি একটা চুম্বককে রেখে দেওয়া হয়, চুম্বকটাকে ও নড়াতে দেবে না। এবার ভাবো, আমি যদি কুণ্ডলীটাকে সামনের দিকে নিয়ে যাই, তাহলে এ বাধা দেবে। এ বাধা দেবে মানে কি? নর্থ পোলকে কে বাধা দিতে পারে যেতে? নর্থ পোল। তার মানে এখানে তখন কি তৈরি হয়ে যাবে? নর্থ পোল। ভালো করে বোঝ এটা কেন নর্থ পোল তৈরি হলো, ভালো করে বোঝ। তার কারণ কি? আমি চুম্বকটা যখন এদিকখান থেকে এদিকে নিয়ে যেতে দেবো, সে কি করবে? আমাকে বাধা দেবে। তাই তো লেঞ্জ বললো যে কোনো একটা জায়গায় যে তড়িৎচালক বলটা তৈরি হচ্ছে, সে তার সৃষ্টির কারণকে বাধা দেবে। তাহলে তড়িৎচালক বলটা সৃষ্টি হচ্ছিল কেন? তার কারণ কি? চুম্বকটাকে আমি সরাচ্ছিলাম বলে। তাহলে ভাব, চুম্বকটাকে আমি এদিকে সরাবো না, তাহলে আমি যদি সরাতে চাই জোর করে, তাহলে আমাকে বাধা দেবে। এবার উত্তর মেরুকে আমি যদি কাছে নিয়ে যেতে পারি, কে বাধা দেবে আমাকে? আর একটা উত্তর মেরু। তাহলে এখানে নিশ্চয়ই উত্তর মেরু সৃষ্টি হবে। তাহলে প্রবাহটা কেমন হয়ে যাবে? অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে আমি যদি দেখি একটা তারের মধ্য দিয়ে, এটা একটা তারের কুণ্ডলী, এই কুণ্ডলীর দিকে আমি যদি একটা চুম্বকের, এটা উত্তর মেরু ধরো, উত্তর মেরুকে নিয়ে যাই, তাহলে এখানে কি তৈরি হয়ে যাবে বলতো? উত্তর মেরু। মানে আমাকে যেতে দেবে না, কিন্তু আমি জোর করে নিয়ে যাচ্ছি। তাহলে এটা কি হচ্ছে? সৃষ্টির এগেনস্টে। ও সৃষ্টি করতে দিচ্ছে না, তাও এগেনস্টে নিয়ে যাচ্ছি। তার মানে আমাকে এখানে শক্তি খরচ করতে হচ্ছে, হ্যাঁ না বলো? কারণ বলের বিরুদ্ধে কি করতে হচ্ছে? কাজ করতে হচ্ছে। তাহলে বলের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে বলে আমাকে এখানে শক্তির বিরুদ্ধে যেতে হচ্ছে। তাহলে এখানে আমি শক্তি অপচয় করছি। আবার ধরো আমি যখন ওকে টেনে নিয়ে আসতে চাইছি, তাহলেও যেতে দেবে না। কেন? নর্থ সাউথ এখানে তৈরি হয়ে যাবে। তাহলে একে টেনে ধরে নেবে। তার মানে আমি ও থেকে দূরে নিয়ে যাই বা এখান থেকে কাছে নিয়ে যাই, ও কি করবে? সব সময় ওকে আটকে দেবে। তার মানে নর্থ পোল বা সাউথ পোল তৈরি হবে। সেজন্য ও কি করছে? এই মোশনটাকে আমার হতে দিচ্ছে না, ও বাধা দিয়ে দিচ্ছে, মোশন হতে দিচ্ছে না। এই মোশনটা করতে পারছি না, আমি মোশনটা করতে পারছি না বলে এখানে তড়িৎচালক বল তৈরি হবে না। কিন্তু আমি যেহেতু মোশনটা করতে পারবো, কেন? আমি জোর করে করছি। তাহলে এখানে তড়িৎচালক বল অটোমেটিক কি হবে? তৈরি হয়ে যাবে। তার মানে লেঞ্জের সূত্রটা সরাসরি শক্তির সংরক্ষণ নীতি থেকে পাওয়া যায়। শক্তির সংরক্ষণ নীতি যদি না মানতো, তাহলে লেঞ্জ অ্যাকচুয়ালি এতটা বলতেই পারতো না। সেই জন্য লেঞ্জের সূত্রটা অ্যাকচুয়ালি কি হয়? আমাদের শক্তির সংরক্ষণ নীতি। আস্তে বাবা, শক্তির সংরক্ষণ নীতি। তাহলে শক্তির সংরক্ষণ নীতিকে ও মান্য করে বা মেনে চলে। সেই কারণে আমরা এখানে দেখতে পেলাম যে এই কুণ্ডলীর মধ্যে যতক্ষণ তড়িৎচালক বল চলবে, একে নড়াতে হবে। তার মানে সৃষ্টি করতে দিচ্ছে না, তার এগেনস্টে কাজ করতে হচ্ছে। আর বলের বিরুদ্ধে কার্যটাকে কি বলবো আমরা? ধনাত্মক কার্য। সো সেই কার্য করতে পারছি বলেই আমি এইখানটাতে একটা শক্তি পাচ্ছি, অর্থাৎ শক্তি খরচ করছি বলেই আমরা কি পাচ্ছি? শক্তি পাচ্ছি, আদারওয়াইজ পারতাম না। আই হোপ বুঝতে পেরেছি। ক্লিয়ার? তাহলে লেঞ্জের সূত্র কিভাবে শক্তির সংরক্ষণ নীতি থেকে আসে, এতদূর পর্যন্ত আমরা পড়া রইব। এবার পড়াটা শুনে নাও, পেজ নাম্বার 83 একটু দাগিয়ে নাও, যেগুলো যেগুলো পড়িয়েছি, নাহলে কোনটা পড়তে হবে আসমুদ্র হিমাচল মুখস্থ করতে শুরু করে দেবে তখন। পেজ নাম্বার 83, পেজ নাম্বার 83 দেখো আমার নোটসে। আচ্ছা, তড়িৎ চুম্বক। আচ্ছা, প্রথমেই পড়বে যেটা হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম।
দেখো দাগ দিয়ে নাও, পরপর বলছি আমি কিন্তু। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, পেজ নাম্বার 83 দেখো, পেয়েছো নিশ্চয়। তার নিচে দেখো দক্ষিণ মুষ্টি নিয়ম, এগুলো মুখস্থ করতে হবে, সব বুঝিয়ে দিয়েছি সব আমি। হ্যাঁ বাবা, দক্ষিণ মুষ্টি নিয়ম পেয়েছো। দক্ষিণ মুষ্টি নিয়মের পর দেখো ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়ম, কিন্তু মাঝের গুলো পড়ো, ওগুলো সব বুঝিয়েছি আমি মুখস্থর জন্য বলছি যে এগুলো আমাকে মেমোরিতে লাগবে। আচ্ছা, তারপর দেখো বলরেখার বৈশিষ্ট্য, তারপর একটি বৃত্তাকার তড়িৎবাহী কুণ্ডলী বা তড়িৎবাহী সলিনয়েডের দণ্ড চুম্বকের ন্যায় আচরণ, ওটা করবে। আচ্ছা, তার উপরে দেখো যে ছবিটা আছে, বৃত্তাকার তড়িৎ পরিবাহী ধরুন চৌম্বক ক্ষেত্র, আমি বোর্ডে করালাম, দেখো মনে করে দেখো, তাহলে এই ছবিটা লাগবে কিন্তু আমরা, ভালো করে পড়বে। আচ্ছা, তারপর দেখো সাউথ পোল আর নর্থ পোল, মনে করে দেখো একটু আগেই করালাম, তড়িৎবাহী বৃত্তাকার কুণ্ডলীর মেরু নির্ণয়ের নিয়ম, ঠিক আছে, ওইটা ভালো করে পড়বে। সাউথ পোল নর্থ পোল পড়ালাম। তারপর ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, ভালো করে পড়বে, একদম নিচেরটা দেখো, একদম নিচে আছে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। বাম হাতের বৃদ্ধাঙ্গুলি তর্জনী ও মধ্যমাকে পরস্পর সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ ও মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুলি তড়িৎবাহী তারের অভিমুখ অর্থাৎ তড়িৎবাহী তারের উপর নির্দেশ করবে। তারপরেই দেখো লেখা আছে একে অনেক সময় মোটর নিয়ম বলে, আমি এটাই বুঝিয়েছি ক্লাসে। তারপর বার্লোর চক্রটা কাকে বলে সেটা পড়বে, বর্ণনা পড়ার কোনো দরকার নাই। বার্লোর চক্রের কাজের নীতি পড়বে, ভালো করে বুঝিয়ে দিয়েছি আমি। বার্লোর চক্রের ঘূর্ণন বেগের নির্ভরতা পড়বে আর অভিমুখের নির্ভরতা, দুটোই মুখস্থ করবে, যে কটা পয়েন্ট আছে সব পড়বে। তাহলে বার্লোর চক্রের ঘূর্ণন বেগের নির্ভরতা আর ঘূর্ণনের অভিমুখের নির্ভরতা। বৈদ্যুতিক মোটরের কার্যনীতি ভালো করে পড়বে, কার্যনীতি পড়বে। এবার দেখো বৈদ্যুতিক মোটরের গঠন দেখো নিচের দিকে দেওয়া আছে, শক্তিশালী ক্ষেত্র চুম্বক, আর্মেচার, কম্যুটেটর, ব্রাশ, একবার রিডিং দিয়ে নিও ওগুলো। কিন্তু কাজের নিয়মটা দেখো পরের পেজে আছে, নিশ্চয় পেয়েছো। কাজের নিয়মটা দেখো পরের পেজে আছে, ওই কাজের নিয়মটা কিন্তু ভালো করে পড়তে হবে, কারণ তোমাদের পরীক্ষা দিতে পারে মোটরের কার্যনীতি লেখো। তো মোটরের কার্যনীতি নিশ্চয়ই এখানে ছবি এঁকেছিলাম, মনে করে দেখো এরকম করে বড় করে সেই ছবিটা এঁকে বুঝিয়েছিলাম। তোমাদেরকেও সুন্দর ছবি আঁকতে হবে, আমার নোটসে যে ছবিটা দেওয়া আছে দ্যাট ইজ আ ফ্যান্টাস্টিক ছবি, এই ছবিটা সব থেকে ভালো। তোমরা যদি এটা না পারো তোমরা তোমার বইয়ের নিতে পারো, চয়েস ইজ তোমার। চলো এবার যেটা ভালো করে মুখস্থ করতে হবে, বৈদ্যুতিক মোটরের শক্তি বৃদ্ধির উপায়, একটু আগে বলেছিলাম পাক সংখ্যার উপর নির্ভর করে, মনে করে দেখো। তারপর তড়িৎ চুম্বকীয় আবেশ কাকে বলে, ভালো করে পড়বে, ঠিক আছে। আবিষ্ট প্রবাহ মাত্রার প্রভাবক বিষয়সমূহ দেখো লেখা আছে, ভালো করে পড়বে। তার উপরে দেখো আবিষ্ট তড়িৎচালক বল ও প্রবাহ মাত্রা, মুখস্থ করবো এটা, যেগুলো দাগ বলছি সেগুলো মুখস্থ করতেই হবে। তারপর ফ্যারাডের প্রথম সূত্র পড়বে, ব্যাখ্যা পড়ার দরকার নাই, ব্যাখ্যাটা রিডিং দিয়ে নিও, ব্যাখ্যাটা রিডিং দিয়ে নিও, শুধু সূত্রটা পড়বে। সূত্রটা কোনো বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটলে কুণ্ডলীতে একটি তড়িৎচালক বল আবিষ্ট হয় এবং চৌম্বক প্রবাহের পরিবর্তন যতক্ষণ স্থায়ী হয় আবিষ্ট তড়িৎচালক বল ততক্ষণ স্থায়ী হয়। দেখো এটা ততক্ষণ হবে, তড়িৎচালক বল ততক্ষণ হয়ে গেছে, ততক্ষণ হবে। সেরকম ভাবে দ্বিতীয় সূত্রটা শুধু পড়বে, ব্যাখ্যাটা যদি কেউ পারো সে পড়তে পারো, আদারওয়াইজ ব্যাখ্যা ছেড়ে দিও। ব্যাখ্যা যদি কেউ পারো পড়ো, আদারওয়াইজ ছেড়ে দিও, কারণ ব্যাখ্যাটা আমার বইয়ে তোমাদের একটু বড় করেই দেওয়া আছে, এই যে এই ব্যাখ্যাটা নাকি এরকম টাইপের, কিন্তু আমি অনেক ছোট করে বুঝিয়েছি, তোমরা এটা করতে পারো, বইটা না করে আমার নোটস অনেক জটিল দেওয়া আছে। এবার দেখো লেঞ্জের সূত্র পড়বে মুখস্থ, লেঞ্জের সূত্রটা মুখস্থ করবে, সূত্রটি হলো বলে দেখো দেওয়া আছে পয়েন্ট। আর একটু আগে বোঝালাম লেঞ্জের সূত্র ও শক্তি সংরক্ষণ নীতি, মনে পড়ছে? লেঞ্জের সূত্র ও শক্তি সংরক্ষণ নীতি মনে পড়ছে? তাহলে এত দূর পর্যন্ত তোমাদের পড়া থাকবে, আই হোপ এক সপ্তাহের জন্য এনাফ। ক্লিয়ার? লাস্ট ক্লাস পরের সপ্তাহে দেখা হবে।